Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আমন্ত্রণ আরো একবার, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হেলো 8920 তে। হেলো 8920 জীবনের গল্প নিয়ে আপনার সঙ্গে হাজির হয়ে গেছে এবং হেলো 8920 অনুষ্ঠান চলাকালীন সময় প্লিজ কানেক্ট অন মাই ফেসবুক, মাই ওয়েবসাইট, এবিসি রেডিওর ওয়েবসাইট এবং একই সাথে এবিসি রেডিওর ফেসবুক পেজে। আমাকে মেইলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rjkibria.com। স্পেলিংটা হবে rj-kebria.com। এখানে আসতে চাইলে যারা ইন্টারনেট ওয়ার্ল্ডে কানেক্টেড না তারা সরাসরি ফোন করবেন আমাকে। আমার ফোন নম্বর হচ্ছে 09613892। বারবার এই কথাগুলো বলি, যারা নিয়মিত শোনেন তারা নিশ্চয়ই মুখস্থ করে ফেলেছেন। যাই হোক, অনুষ্ঠানের শুরুতেই আবার যিনি গেস্ট রয়েছেন আজকে তার সঙ্গে পরিচিত হব। হি ইজ ভেরি স্পেশাল গেস্ট টু মি, কজ উনি অনেক দূর থেকে এখানে এসছেন। আর এই অনুষ্ঠানে যারা জীবনের গল্প বলেন প্রত্যেকেই স্যালুট, এই কারণে যে আমরা তো বলি যে এটা দিস ইজ নট অ্যান এন্টারটেইনিং শো, এখানে মন খুলে কথা বলার জন্য আপনি আসুন। সুতরাং সেই জায়গাটি থেকে সবাই আমাদের কাছে রেসপেক্টেবল। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম রিপন চৌধুরী। আপনি এসেছেন রংপুর থেকে? আমি রংপুর থেকে আসছি। রংপুর থেকে কতক্ষণ লাগলো আসতে? রংপুর থেকে আমি কাল রাত 10টায় উঠছি, আর আমি আজকে এখানে পর্যন্ত আসলাম প্রায় 12টা। তার মানে 14 ঘন্টার জার্নি। 14 ঘন্টা জার্নি করেও এসছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে। বুঝতেই পারছেন অবস্থা। জি বলুন। জি, আসলে ছোটবেলায় বাবা ছিল আমাদের ফ্যামিলিটা অনেক বড় একটা ফ্যামিলি। চৌধুরী বংশের সন্তান আমি। আমার বাবা, আমাদের চাচা, জ্যাঠা সবাই একসঙ্গেই থাকতাম। আচ্ছা, একসঙ্গে যৌথ পরিবার। আমার দাদা ছিল সরকারি আমিন। তখন আমি অনেক ছোট। আমার একটু একটু মনে আছে, আজ থেকে না হলেও 18 থেকে 20 বছর আগে আমার বাবা আমি যখন যেটা চাইতাম আমাকে নিয়ে দিত। কোনো অপূর্ণতা কোনো কিছু রাখেনি। তখন আসলে কিছুই ছিল না, জাস্ট রেডিও ছিল। আমাকে রেডিও দিত, আমি রেডিও গলার মধ্যে ঝুলাই গান টান শুনতাম। কিন্তু আসলে আমার বাবা কোনো কাজ করতো না। আমাদের বাড়ি ভিটাটাই ছিল 7.5 দম। তার 7.5 দম। দম কি জিনিস? দম হচ্ছে আপনার, মানে আমি যতটুকু জানি 24 শতকে একদম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেখানে আমাদের যৌথ ফ্যামিলি, বাবা, জ্যাঠা, চাচা সবাই একসঙ্গে থাকি। আমার বাবা একটা বিয়ে করে। তো আসলে বিয়ে করার পর আমার জ্যাঠা, আমার মামারা, আপনার মা থাকা অবস্থায় একটা বিয়ে করে? জি জি, বিয়ে করে। পরিবারে কি বড় সন্তান ছিলেন আপনি? না, আমি বড় না। আমার সবার বড় একটা বোন আছে। আসলে আমার ছোট একটা বোন আছে। আমরা 5 ভাই বোন। যখন বিয়ে করে আনে তখন আমি যতটুকু জানি আর বাবাকে অনেক মারধর করে আমার মামা, আমার জ্যাঠারা। আমার বাবা তখন রাগ করে বাসা থেকে চলে যায়। তখন আমার বোন 40 দিন পার হয়েছে। বাবা যখন চলে যায় তখন আমাদের ওইখানকার জায়গা সম্পত্তি যা ছিল বিক্রি করে দেয় আমার জ্যাঠা। আমরা ওখান থেকে, আমাদের পাশাপাশি এলাকা, তো আমার নানার জমিতে ভাগ পায় আমার মা। আমরা ওখানে আসি। আর বাবাকে আমি দেখি না, এতটাই কষ্ট। তখন আমার বড় বোনের বিয়ে হয়েছে, আমরা 4 ভাই বোন। জি, এতই কষ্ট যে আসলে বলতে পারবো না। যেহেতু এখানে আসছি সত্য কথা বলার জন্য, সত্য কথাগুলো বলতে হবে। এতে আমি ছোট হব অনেক, মাকে ছোট করব, ফ্যামিলিকে ছোট করব। সত্য কথা কেউ ছোট হয় না, প্রত্যেকের জীবনে সত্যই থাকে এবং সেই সত্যগুলো বলার সাহস থাকা উচিত। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে অন্যভাবে দেখা হয়। যারা এইভাবে দেখেন সেটা তাদের সংকীর্ণতা। আপনার সত্য বলাতে কোনো ছোট হওয়ার বিষয় নেই, আপনি বলুন। আসলে এই বিষয়গুলো কেউ জানে না। আমার মা কাপড় বিক্রি করতো। আমার মা তো চুরি করতো না। এখানে ছোট হওয়ার কি আছে? সে একটা এত বড় ফ্যামিলির বউ ছিল। বড় ফ্যামিলি বলতে আপনি কি বোঝাচ্ছেন? অর্থ সম্পদের দিক থেকে বড়? জি, এটা আমাদের ওর না সমস্যা, এটা আমাদের সমাজের পারসেপশন। আমার কাছে 5 কোটি টাকা আছে, আপনার কাছে 1 কোটি। আপনি আমার তুলনায় বড় লোক না গরিব? গরিব। তো আরেকজনের কাছে 20 কোটি টাকা আছে, তার তুলনায় আমি বড় লোক না গরিব? আপনি গরিব। তো গরিব তো প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দিক থেকে গরিব। ছোট সেই হয় যে যদি অন্যায় কোনো কাজ করে এবং সেটাকে যদি গোপন রেখে নিজেকে অনেক বড় জাহির করে এবং এট দ্য এন্ডে গিয়ে যদি মানুষ সেটা বুঝতে পারে, ধরা পড়ে যায়, তখন সে ছোট হয়। তারপর আমি আমার আম্মার সঙ্গে কাপড় কিনতে যাইতাম, কাপড় বিক্রি করতে যাইতো। তারপর আম্মা আসতো রাতে। আমার যে ছোট বোনটা সে তখন 1 পা 2 পা করে হাঁটতে পারে।
তাকে রাত হলে কিন্তু খুঁজে পাওয়া যেত না। নানা নানির কবর আছে, সে কবরস্থানের মাঝখানে সে শুয়ে থাকতো। তাকে কবরস্থানের মাঝখানে শুয়ে থাকতো? জি, কবরের মাঝখানে সে ঘুমাইতো। সে ওখানে যাইতো, কিন্তু মানে গুটি গুটি পায়ে হাঁটতো। 3 ভাই বোন ছোট ছিলাম, আমার বড় ভাই, আমার ছোট বোন আর আমি, আমরা পিটাপিটি। আর আমার যে বড় বোনটা ছিল, আমার বড় ভাইয়ের বড়, ঢাকায় এক খালা আছে, তো খালার সন্তান নাই, খালা তাকে নিয়ে যায়। আর আমার বড় বোনতে বিয়ে হয়ে গেছে। তারপর আমার মা কাপড়ের ব্যবসাটা ছেড়ে দেয়। আমাদের ওখানে একজন প্রভাবশালী আছে, মকবুল কবিরাজ নাম, তার বাসায় কাজ করে। খাইতে পারি, তখন মানুষকে বলতাম যে আমরা না এখন আবার একটু একটু বড় লোক হয়েছি। এখনো এই কথাটা কয়েকজন ব্যক্তি আমাকে বলে মনে করে দেয়। হ্যাঁ, ওটা হাসে। তার আগে ভালো মন্দ খাইতাম, মাঝখানে যখন বাবা চলে গেল তখন তো খাইতে পারতাম না। যখন আবার আমার মা কাজ করা শুরু করলো মানুষের বাসায়, তখন একটু ভালো মন্দ আনতো, খাইতাম। একটা প্লেটের মধ্যেই ভাত খাইতাম আমরা 4 জন, এতই খিদা ছিল। কিন্তু কেউ যদি খাওয়ার জন্য ডাকতো মামা মামিরা, খাইতাম না, ছোট হবে। কিন্তু ঘরে যদি মা কোনো কিছু রাখতো সেই জিনিস চুরি করে খাইতাম। খাওয়ার পরে ভাই বড় ভাইয়ের নাম দিতাম বা ছোট বোনের নাম দিতাম। কিন্তু কেউ খাবার নিয়ে বসে আছে, খাইতে হবে, না খাবো না, খাইছি, পেট ভরা আছে, লেখাপড়া করতে পারিনি। এভাবে করে করে যখন একটু বড় হই, আমার মামা, তিনি পানের দোকান করে, মানে আমার যে নানা তার ভাই, আমার সম্পর্কের আর কি মামা। দিনের বাসায় কাঁদতে কাঁদতে যাই, আমার আমাকে বলতে খিদা লাগছে খিদা লাগছে। তখন আমার মামা দেখে আমাকে খাওয়ায় বাসায়। খাওয়ার পরে বলে যে বাজারে যা, আমার ওখানে একটা দোকান আছে, ওখানে উনি ভাড়া তুলে, বলছে এত টাকা চাইলে দিবে। নাম হচ্ছে আলমগীর, ওই দোকানদারের নাম। তো ওনার ওই দোকানটা ওনার। তো আমি কিন্তু বাজারে যেতে প্রচন্ড ভয় করতাম। আমি রাস্তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে গেছি, যে আসতাম। ঠিক ওই লোকটা পরে কিছুদিন পর দোকানটা ছাইড়া দেয়, ওখানে আমাকে রাখে। আমি দোকানে খাই থাকি, পানির দোকান। ছোট বয়স তখন আমার অনেক বয়স ছোট। আমার পরনে প্যান্ট ছিল না, ওইরকম বয়স। হ্যাঁ, আমার গেঞ্জি গায়ে দিয়ে রাখতো, সবাই ইয়ার্কি করতো, আমাকে একটা নাম ধরে ডাকতো। আমার মামা ইয়ার্কি করে পটল বলতো, সব দোকানদার আমাকে পটল বলতো, আর সবাই প্রচন্ড আমাকে ভালোবাসে। রাত যখন হইতো তখন মামা বলতো যে ছেলেটা খুব গরিব, ছেলেটাকে কিছু দাও। তরকারির দোকান থেকে কেউ আমাকে একটু কাঁচামরিচ দেয়, কেউ আমাকে একটু পেঁয়াজ দেয়, কেউ একটু শাক দেয়, মামা পান সুপারি দেয়, মাকে এসে দিতাম। ওটুক বয়সে আমার ভালো লাগতো না, সবাই খেলে, খেলতে ইচ্ছা কর, আমি দোকান যাইতাম না। আমি দোকান দিয়ে পালাই আর এক জায়গায় যাইতাম, লুকাই লুকাই বেড়াইতাম, সারাদিন না খেয়ে থাকতাম। রাতের বেলা ওই যে চাতালের মধ্যে ধান সিদ্ধ করে কুয়াগুলো আছে না, কুয়ার মধ্যে ঘুমাইতাম, দোকান যাইতাম না, ভালো লাগে না। বাগানে বাগানে ঘুরতাম, আমাদের এখানে প্রচন্ড সুপারি বাগান, সুপারি পড়তো না, সে সুপারি বিক্রি করে মামা ওই যে ইয়াগুলো আছে না, কোকোলা প্যাক গুলা 2 টাকা করেছিল, কিনে খাইতাম। তারপর একদিন হঠাৎ মানে প্রচন্ড খিদে লাগছে, ফজরে আজান দিচ্ছে, একটা লিচু বাগানে গেছি। ছোট বয়স থেকে বুঝিনি, গেঞ্জি এরকম করে কুড়াইছি, ইচ্ছা মতো আমি পেট ভরে খাইছি। খালি পেটে লিচু খেলে যে এত পেট ব্যথা করে আমি এটা জানতাম না, বয়স কম ছিল। আমি মাটিতে গড়িবার করে কান্না করছি, খুব কষ্ট হয়েছে। তারপর বাসা দিয়ে খুঁজে 2 দিন পরে পাই, আবার দোকানে দেয়, আবার 2-4 দিন থাকি, আবার পালাই দোকান থেকে। এই এলাকায় থাকি, মানে পাশের এলাকায়। মা তখন বাসায় বাসায় কাজ করতো? জি জি, আমি খুঁজে বেড়াইতো। মাকে খুব ভালোবাসি আমি, ভালো লাগে না, কোথাও থাকতে পারি না, মশা কামড় দেয় প্রচন্ড, এত মশা কামড় দেয় গায়ের মধ্যে চাকা চাকা হয়ে যায়। একদিন করলাম কি, বাসার বারান্দার মধ্যে একটা চৌকি আছে, সুপারির যে ঢোংলা গুলো আছে না, ওগুলো আমাদের ওইখানে ঝাড়ু দেয়, একসঙ্গে করে ঝাড়ু বানায়, ওগুলা আমার মা কেটে চৌকির উপরে রাখছে। আমি ওখানে গেছি, যে চুপ করে যা শুইছি, শুয়া ওগুলা গায়ে দিছি, দিয়ে আমি ছিলাম। তারপর যখন একটু বড় হইলাম, তখন আমার এক নানা আছে, তিনি সুপারি ব্যবসা করে। আমাদের প্রচুর সুপারি বাগান, রংপুরি বিখ্যাত আমাদের এলাকায়। আমার ভাই সুপারি বাঁধতো, তো নানা একদিন ডাকতে আসে, তো আমার ভাইকে পায় না, আমার ভাই আরেকজনে সুপারি বাঁধতে যায়। আমি কখনো গাছ চুরিনি। নানা আমাকে বলে যে আমাকে একটা গাছে সুপারি পাড়ে দেয়, আমি বাজার খরচ করতে যাব। আমার কিন্তু স্পষ্ট কথাগুলো মনে আছে, আমি সুপারি পারি, আমাকে 5 টাকা দেয়। যখন আমি গাছে চড়তে পারি বুঝতে পারলাম, তখন কিন্তু আসলে বাবা নাই, 2 টাকা কোথাও পাই না, খাইতে পাই না,
তারপরে মনে হয় যে একটা লাঠিম কিনবো, মার্বেল কিনবো, একটা ঘুড়ি কিনবো, উড়াবো, টাকা কোথায় পাবো? তখন কিন্তু আমি সুপারি গাছ চড়া শুরু করলাম। তখন ওই যে মকবুল কবিরাজের কথা বললাম, উনি সুপারি ব্যবসা করে, ওনার সঙ্গে আমি যাই। ওনার বড় বড় পারওয়াল আছে, তারা সুপারি পারে, তা আমি পারি। তখন ওই যে বড় বড় হালা গাছগুলো আছে না, আমি যে ছোট গাছগুলোর মধ্যে কেউ চড়তে পারে না, আমি চড়তাম। মানে আমার সাহসটা এমনই ছিল, আমি চড়তে পারতাম। ছোট তো বুঝি না, আমাকে বলে লগ্গা বলে ডাকে। লগ্গা দিয়ে কিন্তু সুপারি পারে, যে গাছে কেউ উঠতে পারে না, আমাকে সবাই লগ্গা বলে ডাকে। তখন 3 টাকা বেশি সুপারি পারতাম, 1 বেশি সুপারি, 220টা সুপারি, 1 বেশি সুপারি 3 টাকা করে দিত। তারপর হলো 5 টাকা, তারপর 8 টাকা, 10 টাকা। তখন আমি বড় একটা পারওয়াল হয়ে যাই, সুপারি পারওয়াল। এটাকে কি বলে? পারওয়াল মানে যে পারে তাকে বলা হয় পারওয়াল। পারওয়াল, হ্যাঁ। এক সময় আমার ফ্রেন্ড সার্কেল খুবই হয়, ভদ্র ফ্যামিলির ছেলে, ফ্রেন্ড, এরকম সমাজে যখন মিশলাম তখন মনে হচ্ছে যে না, গাছে চড়তে পারবো না। তখন গাছে চড়াটা আমি বাদ দিয়ে দিলাম। মাঝখানে কি হলো, আমি যখন সুপারি পারি তখন আমার বাবা ওই যে চলে গেছে, আমার বাবাকে আমি কখনো দেখিনি। তারপর থেকে আমার বোনও দেখেনি। 13 বছর পর মিঠাপুকুরে, রংপুর পার হয়ে মিঠাপুকুরে আমার এক বোন আছে, ফুফাতো বোন একদিন হঠাৎ করে ডাকে, তো আমি যাই। যাওয়ার পর দেখি আমার বাবা ওখানে। তো আমার বাবা শুনলাম যে অসুস্থ, দেখা হইলো। তখন সবাই বলতিছে যে খুরশিদ ভাই, আপনার এত সুন্দর ছেলে থাকাতে আপনি এদিকে পড়েছেন, আপনি কখনো যান না, এত সুন্দর সুন্দর বাচ্চা আপনার। তখন না, আমাকে বললো যে বাবা আমার বুকের প্রচন্ড ব্যথা। তখন আমি কেমন যেন একটা মিন করলাম, আমার বাবার সঙ্গে দেখা করছি, খাইছি, চলে আসছি। তো আমি কেমন যেন মিন করলাম যে আমার বাবার যদি কখনো বড় রোগ হয় বা ক্যান্সার বা এরকম হয়, যেহেতু বুকের ব্যথা বললো, তখন অবশ্যই আমি পাশে দাঁড়াবো। 1 মাস পর আমার বাবাকে আমার বাসায় নিয়ে আসে। আমার বাবা আসবে না, ভ্যানে করে নিয়ে আসে। আমার বাবার ক্যান্সার ধরা পড়েছিল। জি, ক্যান্সার ধরা পড়ছে। আমার বোন ওখানে রাখেনি, নিয়ে আসলো। যিনি বেড রেস্টে ছিল এতদিন অসুস্থ, তো ওনার দাড়িগুলা কিন্তু আসলে বড় হয়ে গেছে, বুঝছেন, দাড়িগুলো সাদা হয়ে গেছে। আমার বোন বলতিছে, ভাইয়া কে এটা? দাদু? নাকি কি দাদু বলে ডাকবো? চিনতে পারছে না আসলে, দেখে তো নাই এর আগে। না না না, তো না এটা বাবা। তো সবাই কান্না করে ফেলছে। আমার বাবা এভাবেই রংপুর হসপিটালে ভর্তি করাই। আমার যে বড় জ্যাঠা, তিনি চিকিৎসা করাই, টিকতে পারে না, আমার বাবা মারা যায়। আমি আবার জ্যাঠার দোকান, শহরে লাইটিং এর দোকান, ফ্যান, মোটর, জেনারেটর এগুলো বাধাই করা হয়। তো সেখানে যাই, এগুলো কাজ শিখি। ফার্স্ট টাইম আমার জ্যাঠা আমাকে মাত্র 5 টাকা দিত, আর 5 টাকায় খিচুড়ি হাফ প্লেট পাওয়া যায়। সকালকার নাস্তা আমার এইটা, আর কোনো আমাকে টাকা দিত না। বরাবর বাসায় আমি থাকি। আমার বড়ম্মু কিন্তু মানে মেন্টাল, মানসিক সমস্যা। ওখানে রান্না বাড়িটাও আমি করতাম, বাসার রান্না করতাম, বড়ম্মুকে খাওয়াইতাম, ছোট ভাইকে খাওয়াই। তারপরে বাসার সব কাজ শেষ করে আবার আমি দোকানে যাই, ঠিকভাবে কাজ করতাম। কাজেও আমি অনেক এক্সপার্ট। দোকান, বাসা এগুলো নিয়ে আমি ব্যস্ত। আর সপ্তাহে একদিন আমি বাসায় আসি, শুক্রবারের দিন আমাদের দোকান বন্ধ থাকে। ফ্রেন্ড সার্কেলকে সময় দেই, খেলাধুলা করি, ক্রিকেট, ফুটবল। বাট ক্রিকেটে খুব সুন্দর খেলি। আমার যত ফ্রেন্ড সার্কেল আছে আমাকে খুব ভালোবাসে, তারা আমাকে যাইতে দিত না। আজকে যাস না, কালকে যা, আমাকে যাইতে হবে, না হলে দোকান দেখবে কে। তারপর আমি যাইতাম। এভাবে করতে করতে এক সময় আমি বড় ওখান থেকে বের হয়ে আসি। কেন জানি আমার ভালো লাগে না, না একদম কেন জানি ভালো লাগতেছিল না। তো আমি দোকান থেকে চলে আসি। আমার গ্রামে আমার ফ্রেন্ড আছে, নাম হচ্ছে শুভ। ওর বাবা সাংবাদিক, ওর ভিডিও ক্যামেরা আছে। তো ওই ভিডিও ক্যামেরাটা চালা শিখি আমি। তারপর আমি ভিডিওর কাজ করি। প্রায় 2 বছর কাজ করার পর ওর ক্যামেরাটা নষ্ট হয়। হওয়ার পরে আমি আবার ঢাকায় আসি। ঢাকায় এসে আমার ফ্রেন্ড আছে, নাম হচ্ছে ফুলমিয়া, গাড়ি চালায়। তোর গাড়িতে আসছিলাম, 1 সপ্তাহ ছিলাম। তা আমার না ভালো লাগেনি একদম। মানে গ্রাম ছেড়ে বাইরে থাকতে, মা বোনকে ছেড়ে আমি বাইরে একদম মোটেও থাকতে পারি না। আবার আমি চলে গেছি রংপুরে। মানে আমার কাজের শেষ নেই, যে আমি কি করলে বড় হতে পারবো, ভালো কিছু করতে পারবো, কি কাজ করব, কোথায় টাকা পাবো, আমি ইনকাম করতে পারবো, কোথায় কাজ করলে বেশি টাকা পাবো, মাকে সুখে রাখতে পারবো, এরকমই স্বপ্ন দেখি আমি সবসময়। ঢাকায়ও থাকলাম না, আবার রংপুরে গেলাম।
আমার ভাইয়ের কাছে আমি 20,000 টাকা নিলাম, নিয়ে লাইটিং এর দোকান দিলাম। এভাবে চললো। একই ডে আমার কাছে একজন লাইট নেয় 28,000 লাইট নেয়। মানে আমি ব্যবসায়িক, আর একজন ব্যবসায়িক আছে, তার লাইট শর্ট পড়ছে, সে আমার কাছে নিছে। সে আমাকে 1 মাস পর দেয়, রমজান ঈদে 1 মাস পর দেয়। মার্কেটে লাইট লাগাইছিল, লাইটগুলো সব নষ্ট করে দিছে। ওখান থেকে কিছু লাইট ঠিক করতে পারছি। এই লাইট গুলো মানে কিসের লাইট? এগুলো বিয়ের লাইটিং, মরিচ বাতি নষ্ট করে ফেলে অনেকে। এই বৃষ্টি বাদল এগুলো পড়লে ইলেকট্রিক জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়। আর মাত্র 1500 টাকা দেয়। লাইটের বিল 20,000 টাকার উপরে আসে, মাত্র 1500 টাকা দেয়। কিচ্ছু বলতে পারি না। পরে আমি দোকানটা ছেড়ে দিই। যখন লচে পড়ে যাই তখন আর থাকতে পারি না। ঠিক সেই সময় আমার এলাকার এক বড় ভাই নাম তুষার আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার কাজ, চলাফেরা, কথাবার্তা সবকিছুই উনি খুব পছন্দ করে। তারপর উনি আমাকে বলে যে, রিপন, দোকান ছাড়িয়ে দিলি, ঘুরিয়ে বেড়াচ্ছিস, এটা কিন্তু ঠিক না। এক কাজ কর, আমি দোকান দেই, আমার দোকানে তুই লাইটগুলো তোল, আর আমিও কিছু নিয়ে দেই অন্য কিছু ব্যবসা করার মতো। একটা ছেলে রাখ, তোরটা তুই নিবি, আমারটা আমাকে দিবি, তুই শুধু দেখ শুন করবি। তো আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে। কিসের দোকান এটা? লাইটিং এর দোকান। বিয়ে বাড়িতে লাইটিং? জি জি। তুষার ভাই আবার বক্স তুলে, বক্স, তারপর মোবাইল ফোন, তারপর ডাউনলোড, কম্পিউটার ডাউনলোড, মানে মোবাইলে যে গান লোড দেওয়া হয়, হ্যাঁ এগুলা। তখন আমি করি কি, একটা ফ্রেন্ড আমার আছে, সে নাম রায়হান, সব দিক দিয়ে ভালো লাগে। ও সিলেটে চাকরি করতো। আমাকে ফোন দিয়ে ডাকি যে, রায়হান, এটা দোকান দিচ্ছি, আয় তুই দোকানটায় বসবি। তো রায়হান আমার কথা শুনে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। রায়হান সে দোকানে বসে। তারপর আসলে হয় কি, আমার দোকানের সামনেই কিন্তু রাস্তায় স্কুলে যাতায়াত করে, আমার দোকানের সামন দিয়ে। দোকানের সামনে আমি একদিন যা দাঁড়াই থাকি, তো দেখি 4-5টা মেয়ে অটোর মধ্যে। আচ্ছা। তো আমাদের এখানকার ছেলে পেলেটা কিন্তু খুব বাজে, মেয়েদেরকে দেখলে টিস করে, আর যখন স্কুলে যায়, কলেজে যায়, তখন দাঁড়াই দাঁড়াই দেখে আর বাজে কমেন্ট করে। আমি কখনো দাঁড়াই না। এই টিস নিয়ে আমাদের সোসাইটিতে বিভিন্ন রকমের কথাবার্তা আছে। টিস করাটা অন্যায়, টিস করলে শাস্তি হবে, এবং টিস করলে আপনারা জানেন যে এটা তাৎক্ষণিকভাবে সেই মুহূর্তে জেল জরিমানা হয়ে যেতে পারে, এছাড়া গণধুলাইয়ের সম্ভাবনা থাকে, এবং এটা নারী নির্যাতন আইনে মামলা হতে পারে, এসবই আমরা জানি। কিন্তু একটা বিষয় নিয়ে কথা একেবারেই বলা হয় না, আমার মনে হয় সেটা বলা উচিত। সেটা হচ্ছে, যেহেতু আমি একজন ছেলে এবং একটা ছেলেকে ভালো বুঝি, যতটুকু সমাজ ব্যবস্থাকে দেখেছি এই বয়সে, ততটুকু আমার কাছে মনে হয়েছে টিস করে এরকম দু একজন ছেলের সঙ্গে পরিচয় ছিল। সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, দুইটা বিষয় টিস করা নিয়ে, টিস করা বলে ইফ টিজিং যেটাকে বলি আমরা, দুটো বিষয়। প্রথমত হচ্ছে ইফ টিস, এটা তার মনের এক ধরনের অভিব্যক্তি, যেটা যে করছে সে এক ধরনের অভিব্যক্তি প্রকাশ করছে, ও মেয়েটাকে দেখার পরে মনের ভিতরে এক ধরনের অনুভূতি তৈরি হয়েছে, সেটা সে প্রকাশ করছে, এবং প্রকাশ করার উপায়টা হচ্ছে নোংরা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এইটা যখন একজন মানুষ করে, ওই মানুষটা কেন করে, এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো, এটা সাধারণত সেই সব ছেলেরাই করে যারা মূলত ভীরু এবং কাপুরুষ। কেন বলছি কাপুরুষ শব্দটা আমাদের বাংলা ডিকশনারি থেকে নেওয়া। তারাই করে কারণ ওদের মনের ভিতরে এক ধরনের অনুভূতি তৈরি হয়, একটা সুন্দর মেয়ে হেঁটে যাচ্ছে বা তার চোখে সুন্দর লাগছে বা যে কোনো কারণেই হোক না কেন, ও আসলে মেয়েটাকে দেখার পরে এক ধরনের অনুভূতি তৈরি হয়, মেয়েটাকে কিছু বলতে চায়, ভালো লাগছে বা এরকম কিছু একটা বলতে চায়, এবং সেটা কিন্তু হতে পারে খুব পোলাইট একটা অনুভূতি, বা হতে পারে খুব প্রিটি একটা ন্যাচারাল অনুভূতি, কিন্তু সে প্রকাশ করতে পারে না, এবং প্রকাশ না করতে পারার একটা যন্ত্রণা মনের মধ্যে তৈরি হয়। এবং যেহেতু সে খুব স্বাভাবিকভাবেই মেয়েটার সামনে গিয়ে বলতে পারবে না, সুতরাং সে এইভাবে জিনিসটাকে প্রকাশ করে। কথা হচ্ছে যে সব কাজ তো আমরা সবাই করি, কিন্তু কিভাবে নিজেকে প্রেজেন্ট করব সেই জায়গাটা এক একজনের এক এক রকম। একজন ব্যক্তিত্বহীন মানুষ সেটাই করবে যেটাতে সমাজের 8-10 জন মানুষের কথা তার মাথায় থাকবে না। সে যেভাবেই ইচ্ছা আসলো, মন থেকে ডেলিভারি দিয়ে দিল বা উল্টাপাল্টা কিছু করে ফেললো। এটা আসলে তার ভয় থেকে হয় এবং তার কাপুরুষতার ব্যাপার থেকে হয়। তবে সবসময় যে কেসটা আসলে এরকম তা না। তার মানে যদি কেউ ইফটিউস করে, তাহলে ধরিয়ে নিতে হবে সে আসলে মনের দিক থেকে ভীরু এবং সে কাপুরুষ। ওকে, যে গল্পে আমরা ছিলাম সে গল্পে আমরা যেতেছি। তো আসলে ভাইয়া, আমি দোকান থেকে যখন বাইরে বের হই, দেখি 4-5টা মেয়ে অটোর মধ্যে। তো ওখানে কয়েকটা ছেলে
বাজে কমেন্ট করতেছিল, আমি শুনিনি যে কি বলছে। তো ওইখানে একটা সারের দোকান আছে, নাম হচ্ছে কাজল, আমার এলাকার বড় ভাই। তাকে আমি খুব সম্মান করি বা খুবই ভয় করি, মানে এত রাগী লোক আমার লাইফে আমি দেখিনি, এতটাই রাগী। তো যখন করে তখন আমার ভাই দেখতে পারে, কতদিন আর সহ্য করবে। তখন আমার ভাই বলে ছেলেগুলাকে গালি দেয়, তারপরে চলে যায়। তারপরে মেয়েগুলাকে বলে যে এই তোমাদেরকে কিছু বলছে এরা। তখন ওদের মধ্যে রত্না নামে একটা মেয়ে ছিল, তো ও বলল যে না। তো যখন না বললো তো আমার খুব ভালো লাগলো যে না, মেয়েটা কখনো কারোর খারাপ চায় না, মেয়েটা খুব ভালো, ইচ্ছা করলেই বলতে পারতো। আর যদি বলতো তাহলে হয়তো বা ওখানে একটা বাজে সিনকেট হইতো। তো তারপর কি হলো, আমি আবার পরের দিন আবার ওখানে যা দাঁড়া হই যে দেখি মেয়েগুলো আসে নাকি। তো আবার দেখি তখন 1:30টার দিকে দেখি ওরা আবার আসে। তখন দেখি ওই 4-5 জনই একটা অটোর মধ্যে বসবে, আর ওদের কথাগুলা যে এত সুন্দর, হাতলারে কথা বলবে। তবে ওখানকার মধ্যে রত্না নামে যে মেয়েটা, ওর কথাগুলা মানে অসম্ভব সুন্দর লাগতেছিল আমার কাছে, কেন জানি ওর হাসিটা, ও তাকুনি, সব দিক দিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আমার লাইফে এরকম কোনো মেয়েকে ভালো লাগেনি, কোনো দিনই লাগেনি যে এতটাই ভালো। মানে আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে রিলেশন না, আমি মেয়েটাকে দেখবো, মেয়েটার কথাগুলা শুনবো, আমি অন্যরকম একটা শান্তিময় অনুভব। হ্যাঁ, খুব ভালো লাগে আমার। আমি সকাল করে এসেও দাঁড় হই, ওদের 10টায় ক্লাস, আমি সকাল 9টা 9:30টার দিকে এসে দাঁড় হয়ে থাকি। মানে কোনোদিন মিস্টেকও হয় যে সবসময় আসে তা না, যখন ইচ্ছে হয় যে না দেখি একটু, মেয়েটা যায়। এবার ধীরে ধীরে আমার মানে ওকে ভালো লেগে যায়। তখন মেয়েটা কিন্তু বুঝতে পারে না, শুধু দেখে যে আমি ফলো করি, কিন্তু ও আসলে কখনো ভাবতে পারেনি যে আমি তাকে ফলো করি। ও ভাবে যে অন্য মেয়েকে আমি ফলো করি। তো আমার ফ্রেন্ড যে রায়হান, যাকে আমি আমার দোকানে নিয়ে আসছি, আমার বড় ভাই সহ যে আমি দোকানটা দিছি সেই দোকানে আমি রাখছি। তো রায়হানকে আমি একসময় বলি যে রায়হান, আমার এই মেয়েটাকে ভালো লাগে। তখন আপনাদের আর্থিক অবস্থা বলতে গেলে আপনার পরিবার আপনার উপরে নির্ভরশীল ছিল, আপনার মা বাসায় কাজ করতো? না 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 না, তখন মা বাসায় কাজ করে ছেড়ে দিয়েছে? না না না, সবকিছু ছেড়ে দিছে। আজ থেকে প্রায় ওই সময় আপনাদের ফ্যামিলির অবস্থা কি ছিল? ফ্যামিলির অবস্থাটা আসলে আমাদের মোটামুটি ভালো, যে আমরা দিন করে কিভাবে চলতো? আমি যা ইনকাম হতো ওই বাতিগুলো লাগিয়ে বিয়ে বাড়িতে ওখান থেকে যা পেতেন ওটা দিয়ে চলতো? আমি দেই, তারপর আমার বড় ভাই আছে, আমার বড় ভাই দেয়, টুকটাক করে কোন রকম টেনে টুনে চলতো। হ্যাঁ, টেনে টুনে মানে কোন রকম আর কি চলে আর কি। জি, এখান থেকে ফিরি, ছোট্ট একটা বিরতির সময় যেহেতু হয়ে গেছে, আমরা 4 মিনিটের বিরতি নেব, সেটা আমাদের শ্রোতারা জানেন। প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের বিরতি। এই ফাঁকে চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি, www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্রায় 14 লাখের কাছাকাছি ওখানে আমার ফ্যান ফলোয়ার আছে। আপনারা চাইলে ওখানে কানেক্ট হতে পারেন, এবং আমি আমার পার্সোনাল আইডি যেটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি, সেটার লিঙ্কও আমি ওখানে মাঝে মাঝে দিয়ে দিই। কারণ আমি শুনেছি যে অনেকে ফেক আইডি ব্যবহার করে অনেকের সঙ্গেই নাকি প্রতারণা করেন আমার নামে, যেটা আমার জন্য খুবই দুঃখজনক। ওকে, আমরা 4 মিনিট পরে ফিরে আসছি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. It's ABC Radio. On air 24/7. Tune in. You're listening to ABC Radio 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি, এবং রিপনের জীবনের গল্প চলছে এখানে। আর চিটাগংবাসী যারা, তাদের জন্য একটা গুড নিউজ আছে, আমি একটু পরে বলবো, সেটা আশা করছি আমার সঙ্গে কানেক্ট থাকবেন।
একই সাথে আপনাদেরকে বারবার বলি, যারা এই অনুষ্ঠানে আসতে চান জীবনের গল্প বলার জন্য, এক একটি জীবনের গল্প আমার কাছে মনে হয় এক একটি উপন্যাস। কারণ এই জীবন থেকে যা শেখা যায় সেটা নিঃসন্দেহে সারা জীবনের জন্য অমূল্য সম্পদ হতে পারে। আমি এরকম অনেক কল পাই যেখানে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ ফোন করে বলেন যে হ্যালো 8920 তাদের জীবনকে পাল্টে দিয়েছে কোনো কোনো গল্প। আমি বলি ক্রেডিট গোস টু মাই লিসনার্স, যারা এখানে অকপটে বলেছেন শুধুমাত্র নিজের মনকে হালকা করার জন্য এক কাপ চা খেয়ে, কিংবা কেউ কেউ ওই এক কাপ চাও না খেয়ে মন খুলে এখানে এসে 2 ঘন্টা গল্প বলে ফিরে গিয়েছেন। তার এই একটা গল্প হয়তো একটা মানুষকে সঠিক পথ দেখিয়েছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আবারও রিপনের কাছে ফিরছি। মেয়েটাকে আপনি দেখেন? জি, আমি সবসময় ফলো করি, সবসময়। তারপর আমার ফ্রেন্ড রায়হানকে বলি, সবসময় দেখি তো আমাকে রায়হান বলে যে প্রায় 7 মাস হয়ে গেছে তাকে আমি দেখি, কিন্তু কখনো কথা বলিনি। আমার খুব লজ্জা করে একটা মেয়ের সঙ্গে যে কথা বলবো, আর ভয় করে যে বলার পরে সে যদি একটা কথা বলে হয়তো তাকে এতটাই ভালো লাগে তারপর থেকে দেখতে পারবো না, এই সুযোগটা থাকবে না। সে যদি আমাকে বলে যে আমার ভালোবাসাটা আমার ভিতরে থাক, তাকে তো আমি দেখতেছি, মানে এক ধরনের ভয় পান, এক ধরনের সংকোচ বোধ হয়। জি জি। আচ্ছা, ও যদি একসেপ্ট না করে তাহলে তার দেখতে পারবো না, তাই আমি বলি না। তো আমাকে এরকম 7 মাস পর আমার ফ্রেন্ড বলে যে আমাকে খুব গালিগালাজ করে সব সময়, যে কেন বলবি না, কি কারণে বলবি না, তুই ছেলে মানুষ না, কেন বলবি না? এই যে দাঁড়াই দেখিস, দেখবি কি হয় জানি, রিলেশনের ব্যাপারটা এমনই, ফার্স্ট বলতে হয়। যত লেট করবি অত তোর জায়গায় আরেকজন সে ঢুকে পড়বে, তখন কি করবি? এখন হয়তো বা নাই, এখনই বল। তখন আমি বললাম যে ঠিক আছে, দেখি কবে সেরকম চান্স পাই সেদিন বলবো। তো সব সময় কিন্তু অটোর মধ্যে যায়, একদিন অটোতে যায়নি, একদিন হেঁটে যাচ্ছে। তো আমার দোকান থেকে 3 কিলোমিটার দূরে ওর বাসা, হেঁটে যাচ্ছে, আমিও যাচ্ছি। প্রায় ওর থেকে 200 গজ দূরে, এত দূর ডিস্টেন্স, আমি রায়হান যাচ্ছি। তারপর ওরা কথা বলতিছে, ওরা ইয়ার্কি ঠাট্টা করতে যাচ্ছে। পরে গেলাম, ওরা আম গাছে ঢিল মারার পরে গেল, পরে আমি আম গাছে ঢিল মেরে আম পারলাম, তারপরে ফুল ছিল, আমি ছিললাম। এরকম করতে করতে ওর বাসা পর্যন্ত যাই। যখন বাসার কাছে যাই তখন আমার পিছনে ঘুরে পা দেখাচ্ছে, তখন আমি বুঝতে পারছি যে সিঙ্গেল দিচ্ছে, বাসার কাছে আসে গেছি আর আসতে হবে না, এটাই বুঝাচ্ছে, আমি বুঝতে পারছি। তো আমি রায়হানকে বললাম যে ও পা দেখাচ্ছে, তার মানে আমাদেরকে অপমান করতেছে তা না, যাইতে নিষেধ করতেছে, আর যাবো না। তো আমি যে না, বাসা দেখি যাব, চল। আমি বললাম যে না। পরে গেলাম, তো ও একটা গলিতে হাতে বাম দিকে ঢুকে গেল। যাওয়ার পর আমি লজ্জায় ওইদিকে তাকাইনি। কিছু দূর গেলাম, ওর বাসা থেকে কিছু দূর গেছি, সামনে একটা দোকান আছে, দোকানের ওখান থেকে আবার ব্যাগ দিছি। তারপর আমি বললাম যে এদিকে তো ঢুকলো, কিন্তু বাসাটা কোনটা? তো রায়হান আমাকে দেখাই দিল যে এই বাসাটা। এরকম করে কয়েকদিন ওর আমি পিছু নেই যে বলবো, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আমার রায়হান আমাকে অনেক হেল্প করছে, আমাকে অনেক বলছে যে বল, আমি বলার মতো সাহস একদিনও পাইনি। হঠাৎ একদিন ওর বান্ধবীর বিয়ে, বাসার সঙ্গে, নাম হচ্ছে নুন্না, আর ওর বড় ভাইয়ের নাম হচ্ছে হায়দার আমার অনেক সিনিয়র, ইয়ার কি করে হায়দার বলেই ডাকি, নাম ধরেই ডাকি। তো খুব ফ্রি, তো আমাকে লাইটিং এর কাজটা আমাকে দিছে। আমি বললাম যে কোথায়? তা আমাকে বললো যে সর্দারটারিতে হাতের বাম সাইড দিয়ে যে কাজীটারি রোডটা আছে, ওই রোডে আমাদের বাসা। তা আমি চিনি না ওগুলা, আমি আর জানি না যে আমি যার পিছু নেই তার বাসার সঙ্গেই আমার কাজটা, এটা আমি জানি না। পরে আমাকে নিয়ে যায়, যার পর আমি রায়হানকে বলি যে রায়হান এই দিক দিয়েই তো ও ঢুকছিল, আমি কিন্তু নামটা তারপর যাই না ওর, যে ওর নাম জানি না, কখন আমি কথাই বলিনি, বা ওর বান্ধবীর সঙ্গে কথা বলিনি, কাউকে আমি জিজ্ঞাসা করিনি যে ওই মেয়েটার নাম কি, শুধু আমি দাঁড়াই দেখবো, এটাই, আর কিচ্ছু না। তারপর কাজে যখন গেলাম তখন আমি, আমাদের লাইটিং এ তার টানতে গেলে প্রথমে জিআই তার টানতে হয়, আর জিআই তারের মধ্যেই কিন্তু আমি মরিচবাতিটা ঝুলাই। রাস্তার 2 সাইডে তো বাসা থাকে, আর 2 সাইড দিয়ে মরিচবাতি টানবো, তো ওদের বাসার সঙ্গে রাস্তার সাইডে। যখন আমি কাঠা মেরে জিআই তারটা প্যাঁচ দিয়ে আটকাইতে হয়, প্রথমে জিআই তার টানতে হয়, যখন কাঠাটা মারছি একটা শব্দ উঠছে, ওর মা বাসা থেকে চিৎকার করছিল, কে রে, একটা গালি দিছিল, যাক বলবো না, নাহলে আন্টিকে ছোট করা হবে। তো পাশের দোকান থেকে আমাকে বলতেছে যে এই বাসার মহিলা খুবই সিরিয়াস, ওই বাসার সামনে দিয়ে লাইট লাগাই দিছে, খবর আছে। তাই বললাম যে দেখি কি সিরিয়াস, কি বলবে, আমরা কাজে আসছি, কাজ করব, উনি যদি বলে, ওনার যদি সমস্যা হয়, যার বাসায় কাজে আসছি
তার সঙ্গে উনি মিস অল করে নিবে। লাইট লাগা আমি শুরু করলাম, লাইট লাগাচ্ছি, দেখি সে মেয়েটা বের হয়ে আসে বাহিরে দাঁড়াই থাকে। তো আমি কাজে অনেক স্লো হয়ে পড়ি। আমি সবাই কাজ করতেছে, আমি দেখতেছি অনেক ফাজলামো করতেছি আমি কাজের মধ্যে, আমার মনটা আর নাই। আমি ছোট একটা বাচ্চা, ছোট ক্যাপ মাথায় মেয়ে, আমি ক্যাপটা নিয়ে মাথার মধ্যে দিয়ে ছবি তুলতেছি, তারপর হাসতেছি আর কি করতেছি, ও ওখান থেকে দেখতেছে। তো এক সময় যখন ওর বাসার সামনে লাইট লাগাচ্ছি, তখন গেটের মধ্যে, তখন মানে আমার বুকটা ধরপড় করতেছে, মানে বুকটা এত কাঁপতিছে যে আমি ওকে কথাটা বলবো যে আপনার নামটা কি বলবো, এরকম ভাবতেছি। বলবো করে আমি পরে বললাম যে আপনার নাম কি? আপনি জিজ্ঞেস করলেন? জি, আমি জিজ্ঞেস করলাম। তো আমাকে বললো যে আমার নাম রত্না। তাই আমি বললাম যে আপনি তো গার্লসে পড়েন, কোন ক্লাসে পড়েন? আমি বললাম ক্লাস 8-এ পড়ি। ওকে। তো বললাম ঠিক আছে। ও আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি লেখাপড়া করতেন? যে না, আমি আসলে লেখাপড়া করতাম, এখন করি না, আমার দোকানের কাজ নিয়ে আমি ব্যস্ত। বলার পরে আর কিছু না, পরে আমি কাজ করি। তো আসলে তখন পর্যন্ত আমার ওর প্রতি অতটা ইমোশনাল ছিলাম না, জাস্ট ওকে দেখলেই আমার ভালো লাগে, এতটুকুই। আর রিলেশনের কথাটা আমি কখনোই এরকম ভাবতাম না যে ওর সঙ্গে আমার হবে। ওকে আমি সারা জীবন শুধু দেখবই, যতদিন আছে, যতদিন এসএসসি পাস করেনি, কোন কলেজে ভর্তি হয়নি, ততদিন হয়তো বা যাতায়াতে আমার দেখাটাই হবে। তারপর মানে বিয়ের 3 দিন আগ থেকে আমি লাইট লাগাই। তো বিয়ের দিন ও একটা লেহেঙ্গা পরে, ও লেহেঙ্গা খুব পছন্দ করে। ওর লেহেঙ্গা, ওর দেখছি যে ড্রেস লেহেঙ্গা ও খুবই পছন্দ করে। তো ওর একটা ছোট ভাই আছে, নাম হচ্ছে রিয়াদ। তো আমি যখন লাইট লাগাই তখন রিয়াদ ওইদিকে যায়, তখন আমি একজনের কাছে শুনতে পারি যে ওইটা মিতুর ছোট ভাই, আর মিতুর সঙ্গে সবসময় কথা বলা দেখি। তো আমি ওকে ডাকিয়ে বলি যে তোমার নাম কি? আমি বললাম ভাইয়া আমার নাম রিয়াদ। রিয়াদ তোমরা কয় ভাই বোন? আমাকে বলে যে আমরা 2 ভাই বোন। তোমার আপন নাম কি? আমাকে বলে যে রত্না। তখন আমার খুব মানে তখন ওর প্রতি একটা কেমন জানি একটা ভালোবাসা জাগে, যেটা মনে হয় আমার ছোট ভাই, নিজের ভাই, এত ভালো লাগে। তখন আমি সঙ্গে সঙ্গে কোলে নিয়ে দোকানে যাই। দোকানে গিয়ে চিপস কিনে দেই, চানাচুর কিনে দেই। আবার প্রায় ঘন্টাখানিক পর ঝালমুড়ি একটা ওখানে আসে বিয়ে বাড়িতে। তখন ওখানে অনেকগুলো বাচ্চা ছিল, তারপরে ডেকোরেটরের লোক। তখন আমি আর কি একটা মেয়ের কাছে একটা ছেলে ভালো হইতে যেটা লাগে আর কি, মানে সেটা করতে শুরু করলাম। না আমি কিন্তু মোটামুটি ছেলেটা এরকমই, যে ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে মানুষকে প্রচন্ড সম্মান করি, ভালোবাসি, আর গরিবদেরকে বেশি, কারণ আমি জানি যে অভাব কষ্টটা কতটা। তো যখন ঝালমুড়িওয়ালা আসে তখন আমি কিনে দিই। তখন থেকে অনেকগুলো বাচ্চা আমার দিকে তাকাচ্ছে, সবগুলো বাচ্চাকে আমি কিনে দিই ঝালমুড়ি। কিনে দেওয়ার পর ডেকোরেটরের লোক আমাকে বলে কিরে সবাইকে নিয়ে দিলে আমাকে দিবি না? তখন ওদেরকেও আমি নিয়ে দিই। এখন বিয়েতেও যখন লেহেঙ্গা পরে যাচ্ছিল তখন এতটাই ভালো লাগে, তখন আমি করলাম কি বিয়ে বাড়িতে আসলে আমার মানে খুব সংকোচ লাগে যে আমি লাইট লাগাচ্ছি, অনেক ছেলে, হ্যাঁ নতুন জামা কাপড় পরে, অনেক স্মার্ট, অনেক মেয়ে, আমি লাইট লাগাচ্ছি আমার নোংরা অবস্থায়, আমাকে দেখলে আমার জানি কেমন একটা মানে খারাপ লাগে। আচ্ছা। তখন আমি মানে সামিয়ানার পিছনে বসে আছি, ওখানে আমার জেনারেটর, ওখানে একটা বাঁশের ঝাড় আছে, ওখানে চেয়ার নিয়ে বসে আছি। তখন আমি করলাম কি ওই সামিয়ানাটা ফুটা করলে দেখা যাচ্ছে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। তখন রত্না ওদিক দিয়ে যাওয়া আসা করতেছে, আমি সব সময় ফলো ওকে, আমি ফুটা দিয়ে দেখতেছি যে কখনো যাবে আসবে, এটাই আমি দেখতেছি। তারপর যখন বিয়ের গাড়ি আসে রাতে, ঠিক তখন একটা বাচ্চা ফুল গাড়ি থেকে ছিঁড়ে নেয়। বিয়ে বাড়িতে কিন্তু এরকম হয়ই কিন্তু। আচ্ছা। ছোট বাচ্চাটা ফুল নেয়, ফুলটা নিয়ে যখন যায় তখন আমি ছোট বাচ্চাটাকে ধরে বলি যে ফুলটা আমাকে দাও, তো আমাকে দেয় না। আমি বললাম আমি 5 টাকা দিব, ফুলটা দিবা? না, ছোট বাচ্চাটাকে ফুল চুরি করছিল গাড়ি থেকে, ছোট বাচ্চাটাকে আমি চিনি না, বাট সে বাচ্চাটা আমাকে 5 টাকার কথা শোনা মাত্রই আমাকে ফুলটা দেয়। দেওয়ার পর আমি ফুলটা নিয়ে ওই সামিয়ানার পিছনে যাই, রিয়াদকে ডাকে বলি যে রিয়াদ এদিকে শুনো ভাইয়া। জি। তো আমি বললাম তো ছোট বাচ্চা কিন্তু প্রায় 6 বছর বয়স হবে, 5 থেকে 6।
কথাগুলো খুবই সুন্দর। তখন আমি ওকে ফুলটা দিয়ে বলি যে এই ফুলটা কাউকে দেখাবা না, এই ফুলটা গিয়ে তোমার বোনের হাতে দিবা, আর কানে কানে বলবা যে ভাইয়া দিছে, রিপন ভাইয়া দিছে। আমি সাহস করে কেন জানি দিলাম যে বিয়ে বাড়ির মধ্যে কিন্তু এরকম হয়ই, কিন্তু এরকম হয়ই, আমি দেখছি। তা আমার একটা ধারণা যে আমি যদি ফুলটা দেই সে তার বাবা মাকে বলবে না বা আমাকেও কিছু বলবে না, হয়তো ফুলটা নাই নিতে পারে, এতটুকুই, আর কিছু না, কাউকে বলবে না। ফুলটা নিয়ে যায়, তখন ও রত্না থাকে ইয়ার মধ্যে, মেয়ের রুমের মধ্যে থাকে, যেখানে আর কি বউ আছে, সেখানে বউকে সাজাচ্ছে, বউর সঙ্গে সঙ্গে কথা বলতিছে। তখন ওখানে যায় ফুলটা ওকে দেয়, ছোট বাচ্চা তো কিছু বুঝে না, যা দিয়ে আমার নামটা বলে যে ইয়া দিছে, ওই যে লাইটিং এর রিপন ভাই দিছে ফুলটা, আপনি তোমাকে ফুল দিছে রিপন ভাইয়া। তখন ও ফুলটা না নিয়ে আর পারে না, সবার সঙ্গে সামনে কথাটা বলছে, তখন ফুলটা নেয়। সবাই ওখানে নাকি তখন সবাই হাসি মারছে, সবাই খুব হাসতো, বলছে যে ছেলেটা মনে হয় তোকে লাইক করে, এই জন্য ফুল দিয়ে পাঠাইছে। তখন ও ফুলটা নিছে, নেওয়ার পর কিছুক্ষণ পর দেখি কিছু ছেলে একটা ছেলেকে আটকায়, আচ্ছা, নিয়ে অন্ধকারের দিকে যায়। যাওয়ার পর ছেলেটার নাম হচ্ছে বাবু, এটা হচ্ছে ছেলে পক্ষের, আমি কিন্তু মেয়ের বাসায় লাইটিং করছি। আচ্ছা, তো ছেলে পক্ষের, তো ছেলেটাকে নিয়ে নানান কথা বলতিছে, মারবে, বলতিছে এ চিনিস, হ্যাঁ তুই ওই মেয়েকে বলিস যে ফোনটা আপু একটু ফোনটা নেও তো, একটু চার্জে দাও তো, হ্যাঁ তারপরে নাম্বার চাইস, এটা আবার তোর কি, তুই জানিস ওই মেয়ে কে হয়। অনেক ছেলে ধরছে, ধরিয়া ওকে শাসাচ্ছে। তখন সবাই যখন গেল, তখন আমি ভাবলাম যে ছেলে পক্ষের যেহেতু ছেলে, সে অবশ্যই আমাকে চিনবে না, আমি যেটা বলবো এটাই রাইট। তখন সবাই শাসাচ্ছে, তখন আমি ওখানে যাই, সবাইকে থামাইলাম। তো আসলে আমার কথাটা ওখানে সবাই মানলো কেন, মানে সবাই আমার কথা মানে ওখানে, কারণ একটাই, আসলে আমাদের বাসাটা শহরে আর ওদের বাসাটা গ্রামে, আর ওরা কিন্তু গ্রাম থেকে সবসময় মানে আমাদের দিকে আসে। তো আসলে আমাদের শহরের ছেলেপেলেদেরকে ওরা কিন্তু ভীষণ ভয় করে, যে যদি আমরা একটা কিছু করি তাহলে হয়তো আমাদেরকে তো ওখানে যাইতে হবে, বাজার করতে যাইতে হবে, কিছু কেনাকাটা করতে যাইতে হবে, তখন আমাদেরকে কিছু করতে পারে। এই জন্য মানে সবাইকে কিছু বললে আমাদের এই মাহিগঞ্জের ছেলেদেরকে কিছু বলে না। তখন আমি মাঝখানে যা বললাম যে কি হয়েছে, আমি বললাম যে ভাই যা হওয়ার হয়েছে, কিছু বললিয়েন না, হ্যাঁ মানুষ এরকম ভুল করতে পারে, বিয়ে বাড়ির মধ্যে একটা মেয়ে পছন্দ যদি হয়, ভালো লাগে, একটা ছেলে পিছু নিতেই পারে, হ্যাঁ বলতেই পারে, এটাই স্বাভাবিক। যখন এখন বরযাত্রী চলে যাবে, যাওয়ার পরে কিন্তু ভাই এখানকার ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে, এটা কোনো সাবজেক্ট না। আর আমি যেহেতু বিয়ে বাড়িতে লাইটিং করি, আমি ভিডিও করতাম, আমি কিন্তু এটা কিন্তু প্রতিনিয়ত দেখে আসছি। তখন সবাই কিন্তু ছেলেটাকে ছাইড়া দেয়, দেওয়ার পর আমি ছেলেটাকে একান্ত নিয়ে আসি, ছাইটে নিয়ে আসি, আমি বলি যে তুমি যে রত্নাকে এই কথাগুলো বলছো, তুমি জানো রত্না কে? আমাকে বলতেছে যে কে ভাই, আর ওর সঙ্গে আমার রিলেশন, মানে আমি এই কথাটা বলে ছেলেকে সাইড করে দিয়েছে, যেন নেক্সট আর ও পিছনে না ঘুরে। তো আমি বললাম যে এরকম ওর সঙ্গে আমার রিলেশন অনেক দিনের, তুমি এই কাজটা ঠিক করোনি ভাই। যাই হোক, ওর সঙ্গে আমি খুব ভালো একটা সম্পর্ক হইলো, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো। ও আমাকে বলতেছে যে ভাই ঠিক আছে, আপনার দোকান কোথায়? বললাম যে মাহিগঞ্জে। বলার তারপর যে কি কি হয়েছে এগুলো আসলে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। পরে বিয়ের পরের দিন আমি লাইট খুলতে চাই, প্রচন্ড বৃষ্টি, আচ্ছা এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমি লাইট খুলতেছি, আমি আর আমার ফ্রেন্ড রায়হান। তারপর যখন দেখলাম যে ভিজে যাচ্ছি, তখন এক বারান্দার মধ্যে যে বস্তা বিছাই শুয়ে থাকি, যে বৃষ্টি কমলে ইয়ে করব। যখন বৃষ্টি এক সময় কমলো, তখন আমি প্যান্ডেলের ভিতরে ঢুকি যে আমার লাইট গুলা খুলতে হবে, টিউবলাইট গুলা। খুলতে গিয়ে ওই সামিয়ানার উপরে যে পানি জামাট ছিল, তো ওই ভারটা নিতে পারেনি, ওই লোডটা নিতে পারেনি, সম্পূর্ণ প্যান্ডেলটা ভাঙি পড়ছে। আর যখন দেখি যে প্যান্ডেলটা হেলতিছে, তখন আমরা দুজনে বের হয়ে দৌড় মারছি। তখন কিন্তু অনেক টিউবলাইট খোলা হয়ে গেছে, আল্লাহর একটাই রহমত যে একটা টিউবলাইটের আমার ক্ষতি হয়নি। আমি লাইট নিয়ে চলে আসলাম। ও মাঝখানে কি হলো, যে রিয়াদকে এটা ওটা কিনে দিলাম না, তো এতে রিয়াদের বাবা মার সঙ্গে আমার সম্পর্ক ভালো হয়। আমাকে বলে যখন যে এই ভাই আমাকে কিনে দিছে, তখন ভালো হয়, তখন আমি আঙ্কেল আন্টি বলি, যে আমার ও বন্ধু।
ও আমার বন্ধু, আমার খুব ভালো লাগে, ছোটবেলায় ওর মতোই আমি দেখতেছিলাম, এই জন্য খুব ভালো লাগে। আন্টি আপনারা কি মাইন্ড করতেছেন যে আমি এটা ওটা কিনে দিই? তা আমাকে বলছে যে না। যাই হোক, আমি যখন লাইট খুলে নিয়ে চলে যাই তখন কিন্তু আমি ওই মাঝে মাঝে ওই রত্নাদের বাসায় আসতাম রিয়াদের ছল নিয়ে, যে আমি রিয়াদকে দেখতে আসছি। যাইতাম, আসলে মেইনলি যাইতাম রত্না কারণে, পছন্দ এই কারণে যাইতাম আসতাম। তখন রত্না আমাকে বলতো কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বলি হ্যাঁ। তারপরেও কিন্তু আমি বলতে পারিনি ওকে যে আমি পছন্দ করি, এই কথাটা বলার মতো সাহস পাইনি। তো একদিন কি হলো, ওর বাসায় ওর ভাইকে দেখার জন্য আসতেছি, ও প্রাইভেটে যাচ্ছে। ও আর ওর বান্ধবী নাম হচ্ছে মনি যাচ্ছে, ওর সম্পর্কে কিন্তু আন্টি হয়, কিন্তু একসঙ্গেই কিন্তু লেখাপড়া করে একই ক্লাসে। তো যখন আমি রিক্সায় আসতেছি তখন দেখি ও রাস্তায় যাচ্ছে, তোর গ্রামের রাস্তা তো ফাঁকা। তখন আমি আর রায়হান যখন ওভারটেক করে আসলাম তখন রিক্সাওয়ালাকে আমার সঙ্গে বসাইলাম, আর রায়হান রিক্সাটা চালাচ্ছে। রায়হান বলতেছে যে দেখ এইভাবে চালাই, ওরা মজা পাবে। তার মানে চালা, তোর যদি পার্সোনালিটি না থাকে তাহলে তুই কি করবি কর, কিন্তু আমি যাকে লাইক করি তার সামনে আমি এরকম অবস্থা আমি যাইতে পারবো না। ও চালাই গেল, যা আমি ওকে দাঁড় করাইলাম, সাহস নিলাম। রায়হান আমাকে অনেক গালিগালাজ করে, বলতেই হবে। তখন আমি দাঁড়াই বললাম যে আমি আপনাকে একটা কথা বলতে চাই। তো আমাকে বলতেছে যে কি বলবেন বলেন, আমাদের বাসা কিন্তু এখানে সবাই যাতায়াত করতেছে, দেখবে। রত্না আমাকে বলতেছে যে এরকম আমাদের এলাকার এদিক দিয়ে সবাই যাতায়াত করে, দেখলে আমার বাসায় কিন্তু সমস্যা হতে পারে, আব্বু আম্মু বকবে। তো আমি বললাম যে দেখেন আপনার বাসায় তো আমি যাতায়াত করি, আর আপনার বাবা মার সঙ্গে তো আমার সম্পর্ক খুবই ভালো, তো আমার বিশ্বাস বলবে না, কারণ আপনার ফ্যামিলিতে যেহেতু আমি যাই, আপনার ফ্যামিলির আপনি একজন, আপনার সঙ্গে আমি কথা বলতে পারি, কিন্তু এটা রাইট কিন্তু আছে। তেমন আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে বলেন। তো আমি বললাম যে একটা ছেলে একটা মেয়েকে কি বলতে পারে, এটা কি আপনি বুঝতে পারেন না? আর আমি যে দাঁড়াই থাকি, আপনাকে যে দেখি, আমি তো বিয়ের পর থেকে যে আপনার সঙ্গে আপনাকে আমি দেখি বা কথা বলি তা তো না, আপনাকে অনেক আগ থেকে আমি সবসময় ফলো করি, এটা তো আপনি জানেন। হ্যাঁ, তা আপনি কি বলতে চাচ্ছেন? তখন আমি বললাম যে আসলে আপনাকে আমার খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, এরপরে একটা মেয়েকে প্রপোজ করতে হয় কিভাবে তা আমি কিন্তু জানি, মানে এতটুকুই বলতে পেরেছেন আর কি। জি জি, আপনাকে আমার খুব ভালো লাগে। তখন আমি আপনি করে বলতেছি। তখন ওর মনি আন্টি, মানে ওর বান্ধবী, আন্টি প্লাস বান্ধবী, তোকে টানতিছে, বলতিছে চল চল প্রাইভেটে লেট হয়ে যাচ্ছে। তখন আমি ওদের সঙ্গে হাঁটা দিলাম। তখন আমি বলতেছি আপনাকে কিন্তু বলতেই হবে। তখন ও আমাকে বললো যে আমার আব্বু আম্মু যেখানে আমাকে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব, আমি রিলেশন করব না। ভাইয়া কথাটা শুনে আমার এত ভালো লাগছে যে একটা মেয়ে এই কথাটা বলছে। আমি আমার মাকে মানি, আমার ফ্যামিলিকে মানি, যে আমার ফ্যামিলিকে আমি কোথাও মানে। কোন ক্লাসে পড়ে তখনও? তখন ক্লাস 9-এ। ওকে, ক্লাস 9-এ। হ্যাঁ, তখন আমার কথাটা শুনে এত ভালো লাগছে যে ওকে আগে যে ভালোটা লাগতো তার চেয়ে আরো বেশি ভালো লাগছে, যে বাবা মাকে এতটাই ভালোবাসে, সে আবার আমারও মা বোনকে ভালোবাসতে পারবে। আর অবশ্যই এই মেয়ে রিলেশন করে না, এই মেয়েটাই সলিড। ওকে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি যদি আপনার বাবা মাকে ম্যানেজ করতে পারি তাহলে। তখনও আমাকে বলল যে হ্যাঁ তাহলে দেখা যাবে। তো আমি যখন রত্না আমাকে এই কথাগুলো বলল প্রচন্ড আমার ভালো লাগলো। তখন ওকে মানে বেশি ভালোবাসি ফেললাম আমি। তখন রত্নাকে বললাম যে তোমার বাবা মাকে যদি ম্যানেজ করতে পারি, তখন ও আমাকে বলল যে তখন দেখা যাবে। তখন আমি বললাম যে তুমি কি আমাকে বিয়ে করবা, না আপনি কি আমাকে বিয়ে করবেন, সরি আপনি কি আমাকে বিয়ে করবেন? তখন আমাকে বলতেছে যে হ্যাঁ। তখন আমি বললাম যে হ্যাঁ একটা কথা আছে আপনার সঙ্গে। আচ্ছা বলেন তো, আপনি কি মানে আমাকে কি আপনার পছন্দ হয়? এটা আপনাকে বলতে হবে আগে, কারণ আপনার ফ্যামিলিকে যদি আমি ম্যানেজ করি আপনার ফ্যামিলি আপনার সঙ্গে আমার বিয়ে দিতে পারে, কিন্তু আপনি যদি আমাকে পছন্দ না করেন তখন ব্যাপারটা কেমন হতে পারে বলেন তো? আপনারও তো একটা পছন্দের বিষয় আছে, আপনাকে আমি পছন্দ করি সেরকম আপনাকেও মানে আমাকেও করতে হবে।
তখন বলতিছে যে হয়, বলে এভাবে বললে তো হবে না, আপনি মন থেকে বলেন। ওকে, আমরা ফিরে আসছি ঠিক 5 মিনিট পর রাত 12টায়। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদের সবাইকে বলে নেই, ইতিমধ্যে আপনারা জানেন যে চিটাগংয়ে আসছি আমি, আরজে কিবরিয়া এবং ডরে রাব্বি রেজা ভাই। তো আপনাদের জন্য যেটা বলবো যে চিটাগংয়ে বেসিক্যালি আমাদের যেই ট্রেনিং ইনস্টিটিউট স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, সেটা ডে লং একটি ওয়ার্কশপ করবে, রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন, এবং ওখানে একটা মোটিভেশনাল সেশন থাকবে রেজা ভাইয়ের পক্ষ থেকে জীবনের সফলতা অর্জনের সহজ উপায় কি সেটার উপরে। এছাড়া ওনার সঙ্গে আপনার পার্সোনালি কথাও বলতে পারবেন। যাই হোক না কেন, আমরা আসছি খুব শীঘ্রই, আমরা আসছি অগস্টের 11 তারিখে। আপনারা যারা এই সেশনে অংশগ্রহণ করতে চান এবং যারা টিকিট এখন পর্যন্ত সংগ্রহ করেননি তাদের জন্য বলবো অতি দ্রুত টিকিট সংগ্রহ করবার জন্য। যদি আপনি চট্টগ্রামে বসেই টিকিটটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে টিকিট পাওয়া যাচ্ছে জামাল খান রোডের বাতিঘর লাইব্রেরিতে। আমি আবারও বলি, জামাল খান রোডের বাতিঘর লাইব্রেরিতে আপনি ওখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে সকার নাম্বারেও যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারে বিকাশ করেও এখান থেকেও আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। সকার নাম্বারটি হচ্ছে 01738686179। আমি আবারও বলছি 01738686179। এই নাম্বারে বিকাশ করে আপনাকে বলতে হবে আপনি যে নাম্বারটি থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটি, তাহলেই আপনার টিকিটটি বুকিং হয়ে যাবে। আমরা আসছি অগস্ট, অর্থাৎ সামনের মাসের 11 তারিখ শুক্রবার। আমাদের সঙ্গে দেখা হবে আমি এবং রাব্বি রেজা ভাই। আর টিকিটের মূল্য হচ্ছে 500 টাকা। এই ট্রেনিং সেশন থেকে যদি কোনো অর্থ অবশিষ্ট থাকে সেটি একটি চ্যারিটি ফান্ডে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে আরো একটি ইনফরমেশন দিতে চাই, সকাতে রেডিও জকি এবং টেলিভিশন প্রোগ্রাম ও নিউজ প্রেজেন্টেশনের উপরে 3rd ব্যাচে ভর্তি চলছে। যারা আমার স্কুল সকাতে এসে অ্যাডমিট হতে চান 3rd ব্যাচে, তারা দ্রুত যোগাযোগ করতে পারেন। ক্লাস শুরু হবে আগামী মাসের 4 তারিখ থেকে। ওকে, সকাতে আমি থাকছি আগামীকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন এখানে এসে। ওকে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। RFL Water Pump Time Check. সময় এখন রাত 12টা। RFL Water Pump, পানি দেবে টেনশন নয়। 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আমন্ত্রণ আরো একবার, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 উইথ মি আরজে কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে লোবান, আমার টিম মেম্বার। যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা ফোন করবেন এই নাম্বারে 09613892892। আরো একবার বলি 09613892892। আমার আরো দুটো অনুষ্ঠান যেটি প্রচারিত হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার। রবিবারে প্রচারিত হয় যাহা বলিব সত্য বলিব এবং বৃহস্পতিবারে ডরে একটা বড় পরিবর্তন এসছে, আপনারা নিশ্চয়ই জানেন। এখন থেকে ডরে আমি নিজে থাকছি পুরো অনুষ্ঠান 2 ঘন্টা জুড়েই, এবং ডরের যে নতুন অধ্যায় চলছে সেটার নামকরণ করা হয়েছে ডর ইক্লিপস। আশা করছি আপনারা শুনবেন এবং আপনাদের মূল্যবান ফিডব্যাক আমাদেরকে জানাবেন। হ্যাঁ রিপন, আমরা যেখানটাই ছিলাম তারপর আমি ওখান থেকে চলে আসি, ওরা প্রাইভেটে যায়। তারপর থেকে আমি প্রত্যেকটা দিন সকালে বাসার নাস্তা কি জিনিস সেটা কিন্তু আমি জানি না। মানে আমার টেন্ডেন্সি একটাই যে ওকে আমি দেখবো, আমি সকাল 9টার মধ্যে বাজারে এসে দাঁড়াই থাকবো, ওকে দেখবো, দেখার পর আমি হোটেলে নাস্তা করবো। তার আগে নাস্তা করবো না। ও যাইতো, আমাকে দেখতো, যখন আবার 1:30টার দিকে, কোনোদিন 4টার দিকে, তারপর আমি ফ্রেশ হবো, তারপরে খাবো, বাসায় আসবো, তার আগে না। আর বাসায় আমার কি হচ্ছে না হচ্ছে এগুলো কখনো ভাবি না। সকালে ঘুম থেকে উঠেই বাজারে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, একটু দেখবেন, ওকে এটাই তো প্ল্যান। দেখবো যতক্ষণও আসেনি। এরকম করতে করতে একদিন ওর বান্ধবী সহ বিকালে প্রাইভেট থেকে আমার
দোকানের পাশের দোকানে, আমাদের ওই গলিটা কিন্তু ডাউনলোড গলি, পাশের দোকানে ডাউনলোড দিচ্ছে। তো ওর একটা বান্ধবী ছিল মিনা, তো আমি মিনাকে ডাকলাম, যে বললাম যে আপু একটু কথা বলতাম, এইদিকে আসেন। তো সেদিন ওকে খুব সুন্দর লাগতেছিল, সে লাল একটা লেহেঙ্গা পরছিল। তাকে বললাম যে আপনার বান্ধবীকে আমার তো খুব ভালো লাগে, সেটা হয়তো আপনারা জানেন, সবসময় দাঁড়াই থাকি, ওর ডিটেল যদি একটু বলতেন। তখন ওকে আমি যাইতে দিইনি আমার দোকান থেকে, কারণ গেলেই ওখানে যে সবকিছু শুনতে পারবে রত্নার কাছে। তখন ওকে আটকাইলাম। পরে আমাকে বলতিছে যে, আমি বললাম যে সত্যটা বলবেন আপনি। তখন আমাকে বলতেছে যে ভাইয়া, এলাকার মধ্যে হাসিবুল নামে একটা ছেলে আছে, তার সঙ্গে 2 বছরের রিলেশন, আর ও হাসিবুলের জন্য একদম পাগল, ও কোনো ছেলেকে ভালোবাসতে পারবে না, এটা ওর দ্বারা সম্ভব নয়, এটা আমি জানি। আর হাসিবুল ওকে প্রচন্ড ভালোবাসে। এটা মিনা বলতেছে? জি, মিনা, মানে ওর ফ্রেন্ড। জি। পরে বলার পর আমি রত্নাকে ডাকলাম, রত্নাকে বললাম, রত্না বলতিছে যে না, আমি কোনো রিলেশন করি না, আর করবও না। তখন আমি মিনাকে বললাম, তখন মিনা বলতেছে যে আমি যতটুকু জানি ততটুকুই বললাম। ও আমাকে আর কি উল্টাপাল্টা হিসাব দিল, দিয়ে বলল যে না। আমি ঠিক আছে। তারপর এভাবেই গেল, আমি সবসময় দেখি। তারপর আমি আসলে ওর নাম্বারটা কানেক্ট করি কিভাবে, একদিন ওর মা আন্টি বাজার করতে আসে, তখন ওদের একটা অকাপিয়া সেট আছে, বাটন, মানে কিপ্যাড সেট। তো আমি কিন্তু মোবাইলেরও কাজ জানি। তখন এসে বলতেছে যে বাবা ফোনটা ঠিক করতাম, ফোনটার একটু সমস্যা, বাটনগুলা কাজ করে না। তখন আন্টি ঠিক আছে দেন। তখন আমি ঠিক করে দিলাম। দেওয়ার পরে আমি মেসেজ অপশনে ঢুকলাম, যে যদি কারোর সঙ্গে রিলেশন করে অবশ্যই আমি একটা মেসেজ পাবো, কিন্তু মেসেজ অপশনে পাসওয়ার্ড দেওয়া। তবে সন্দেহটা আমার আরো বেড়ে গেল যে না, এই মেয়ে রিলেশন করে, তবে ফোনে কথা বলে প্লাস SMS এও কথা বলে। তখন আন্টি যখন যায়, আন্টিকে আমি বললাম যে আন্টি আপনার নাম্বারটা আমি নিতে পারি? তখন ওদের সঙ্গে সেরকম একটা সম্পর্ক না, মাঝে মধ্যে ওদের বাসায় জন্য রিয়াদকে দেখার জন্য। তখন আন্টি আমাকে নাম্বারটা দেয়, যে ঠিক আছে বাবা নাও, নাম্বার নিবা না কেন, নাও। পরে নিলাম। আমি 2 দিনে 1 দিনে ফোন দিয়ে আমার কথা শুরু। কিন্তু কখনো ও ফোন রিসিভ করতো না আমার, কখনোই না। রত্না আমার ফোন কখনোই রিসিভ করতো না, কিন্তু রত্নার হাতে সব সময় ফোন থাকতো। মানে ফোন দিলে বুঝতো যেটা আপনার নাম্বার? হ্যাঁ বুঝতো। হ্যাঁ, আচ্ছা, 100% বুঝতো যে আমি ফোন দিছি। ও আমাকে এতটাই অপছন্দ করে। আচ্ছা। যখন কথা বলতে বলি যে আন্টি এটা রত্নাকে ফোনটা দেন না, কথা বলি। তো আন্টি কিন্তু আসলে বুঝতে পারতো যে এই ছেলেটা কেন বাসায় যাতায়াত করে, বা কেন ফোন দেয়, কথা বলে, বা রিয়াদকেই বা এত কেন ভালোবাসে, সেটা আন্টি বুঝতে পারতো। তো আমাকে দিত, আমি ওর সঙ্গে এমনি বলতাম যে কেমন আছেন আপনি, ভালো আছেন? আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ, এরকম কথা বলতাম। রত্নার মার সঙ্গে কথা বলতেন? জি। রত্নার আম্মার সঙ্গে আমি সকাল, দুপুর, বিকাল, রাত সবসময় কথা বলতাম। আর ফ্রেন্ড সার্কেলটা আমাকে চেতাইতো যে আসলে রিলেশনটা কার সঙ্গে, মায়ের সঙ্গে না মেয়ের সঙ্গে। কোনো দিন তো দেখলাম না যে রত্নার সঙ্গে কথা বলা। তাও আমি হাসি, না দেখবি এভাবে একদিন হয়ে যাবে। তো এর মাঝখানে আরেকটা কথা, যে আমি কিন্তু যে কোনো কাজ আমাকে কেউ যদি দেয়, আমি কাজটা তুলে আসবো, কাজ ফেলাই আসবো না। ওকে। একটা কথা বলতে কি লজ্জার কথা, আমি কিন্তু সিগারেট খেতেন ওই সময়টাতে? জি। ওকে। তো আমি যখন কাজে যাই তখন আমি সিগারেটটাও খাই না, আমি মনোযোগ দিয়ে কাজই করতেছি। কাজটা যখন শেষ হবে আমি ভাতও খাবো না, কারণ লাইটের ব্যাপার, সন্ধ্যার মধ্যে জ্বালাইতে হবে। রত্নার আম্মার সঙ্গে কথা বলি, এরকম বলতে বলতে একদিন রত্নার আম্মা বাজারে আসে ওষুধ নিতে। তো সেই দিন আমাদের ওখানে মাইকিং করে, গাছের ডালপালা কাটবে, তো ওই জন্য রোড লাইনটা বন্ধ রাখে। তো আমার সেদিন দোকানে কারেন্ট ছিল না, দোকানটা একটা শাটার নামা ছিল আর একটা শাটার হাফ শাটার। আমার ইলেকট্রিক দোকান, ওখানে তো মরিচবাতি যে ঠিকঠাক করব, ডাউনলোড দিব, সেখানে তো কারেন্টের অবশ্যই দরকার আছে। হাফ বন্ধ করে রেখে দিয়েছি। ওই সময় আন্টি আসলো, রত্না আসলো, রত্নার ছোট ভাই আসলো। মানে আন্টির আসলে মানে আন্টি আমাকে মোটামুটি পছন্দ করতো। আন্টি রত্নাকে আমার দোকানে রাখলো। দোকানে কেন আসলো আপনাদের? মানে ওষুধ আনতে যাবে। আচ্ছা। আমার দোকানে এসে রত্নাকে আর রিয়াদকে রেখে আন্টি ওষুধ আনতে যায়। আচ্ছা। আমি রত্নাকে সেদিন একা পাই, যে আজকে আমার বলার মধ্যে সুযোগ। কারেন্ট নাই, দোকান অন্ধকার, পাশে বেঞ্চে বসছে, আমি একদম চেয়ারে বসে আছি। তখন একটা শাটারও নামা, আমাকে কেউ দেখতে পারতিছে না। রত্না বসে আছে। তখন আমি বললাম যে
রত্না, তোমাকে তো আমি খুব ভালোবেসে ফেলছি, তোমাকে আমার খুব ভালো। এর আগেও তো আপনি জানাইছেন এই কথাগুলো। জি জানাইছি, তো তুমি তো আমাকে অ্যান্সারটা দেওনি। তুমি বিয়ের কথা বলছো, কিন্তু তুমি কি আমার সঙ্গে রিলেশন করবা কি না করবা, তুমি কি ভালোবাসো কি না বাসো, আমি এত ফোন দেই কিন্তু কখনো কিন্তু আমি তোমাকে পাই না। হয়তো মাঝে মধ্যে সাহস আমার হয় না, তারপর আন্টিকে বলি, তখন হয়তো বা আন্টি আমাকে দেয়, কিন্তু আমার কিন্তু খুব লজ্জা করে। তো তুমি আমাকে বলো, তখন আমাকে বলে যে না আমি রিলেশন করতে পারবো না, আপনার সঙ্গে কথা বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। তখন আমি বললাম যে দেখো আমার খুব খারাপ লাগতেছে, কত দিন থেকে আমি তোমাকে দাঁড়াই দেখি, আমি আন্টির সঙ্গে সবসময় কথা বলি, কোন সময়টা তুমি একটাবার ফোনটা রিসিভ করবা, তুমি হ্যালো কথাটা বলবা, এটা আমি শুনলে আমি এতেই হ্যাপি, কিন্তু তুমি ফোনটা রিসিভ করো না, তুমি কত ভালোবাসি এটা তুমি বুঝতে পারো, ফিল করো। আমাদের না, আমাদের সম্ভব না, আমি রিলেশন করতে পারবো না। আপনাকে যেটা বলছি, আপনি বাসায় প্রস্তাব দিয়ে যে আমাকে বিয়ে করতে পারেন তাহলে করবেন, না হলে না। আমি বললাম যে রত্না আমার কান্না আসতেছে। যখন আমি এই কথাটা বলছি, সে মানে হাসি দিল একটা। ওকে। তো আমি বললাম যে হাসতিস যে, তা তো আমাকে তখন বলতিছে যে ঠিক আছে আপনি কাঁদেন, তো কাঁদেন, আপনার কান্না দেখবো, আপনি আমাকে ভালোবাসেন, কাঁদেন। তো আমার কথাটা শুনে আমি কাঁদবো কিভাবে? একটা মানুষ যখন আঘাত পায় তখনই তো কাঁদে, তাই না? মানে ভাইয়া আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে না। এবং আপনি টেনশন করছেন কেন আপনার চোখ দিয়ে পানি পড়ছে না? এখন 2-4 ফোঁটা পড়লেও তো হয়। পড়তেছে না তো আসলে। তো ভাইয়া আমার ডেস্কের উপরে একটা ব্লেড ছিল, আমি ব্লেডটা নিলাম, নেওয়ার পর আমি হাতে টান দেওয়া শুরু করলাম ওর সামনেই। হ্যাঁ, মানে আমি এতটাই ভয় করতাম এই জিনিসগুলা যে আমি যদি হাতে নখ কাটতে যাইতাম, এটা কেটতে গেলেও কিন্তু হিসাব করে কাটতাম, শরীরে যেন কোথাও কাটা না যায়। মানে ওর দিকে দেখিয়ে কাটতেছি, আমি ওর মুখের দিকে তাকাইছি, আমি কাটতে আসি। যখন আমি একবার কাটলাম তখন আমার হাতটা ধরলো, ধরে বলতেছে যে না আর কাটিয়েন না। হ্যাঁ, পাগলামো করতেছেন কেন? তখন কিন্তু মনে করেন আমার চোখ দিয়ে পানি ভরা শুরু হয়ে গেছে। তখন আমি বলতেছি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি রত্না, বিশ্বাস করো। তখনও বলতেছি আমার দ্বারা সম্ভব না। আবার আমি কাটা শুরু করলাম, তারপর আবারও না স্বীকার গেছে। তারপর যখন আবার কাটা শুরু করলাম তখন আমি বলছি যে তুমি যতক্ষণ বলবা না ততক্ষণ মনে করো হাতের এখান থেকে আমি এখান পর্যন্ত ঠেকাই দিব, তোমাকে আজকে বলতেই হবে। তখন আমাকে বলল যে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। তখন আমি ওর হাতটা ধরলাম, ফার্স্ট ধরে আমার মাথায় দিলাম, দিয়ে বললাম যে আমার মাথায় হাত দিয়ে বলো তো। আমি বিশ্বাস করতে পারতেছি না, মাথায় আমার হাত দিল, দিয়ে বলছে যে হ্যাঁ সত্যি ভালোবাসি। আমাকে তুমি ফোন দিবা তো, কথা বলবা তো? তখন হ্যাঁ কথা বলবো। সত্যি ভালোবাসো? বারবার একটা কথা বলতেছি যে হ্যাঁ ভালোবাসি। তারপর আমাকে 2 দিন 1 দিন পর পর আমি SMS পাঠাই, কোনো অ্যান্সার পাই না। মানে এমনিতে SMS পাঠাই যে কেমন আছো, একটা ফোন দাও না, কথা বলি, তুমি তো আমাকে ভালোবাসো তাই না, ভালোবাসার মানুষকে ছেড়ে আসো কিভাবে? তো আমাকে দিত না। এরকম করতে করতে আমাকে অ্যান্সার দেওয়া শুরু করে। তারপরে এক সময় তার সঙ্গে আমার সবসময় SMS করা শুরু হয়ে যায়। ওর ফোনে আমি টাকা ভরাই দিই, নাহলে ওর আব্বু আম্মু বুঝতে পারবে। তখন টাকা দিয়ে তো আর হয় না SMS, সারাদিনই SMS করি। ফ্লাক্সিপ্লান থেকে কিন্তু SMS কিনা যায়, তারপরে গিফট কিনে দেওয়া যায় ফ্লাক্সিপ্লান থেকে। তখন আমি ওকে কিনে দিতাম আর বলতাম, ফোন দিয়ে বলতাম তোমার ওখানে একটা পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডের সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের মধ্যে রিপ্লাই করবা। তারপরে আমি কিনে দিতাম। যদি চেয়ারে এইভাবে বসতাম, যে সময়টা বসতাম মানে এইভাবে SMS করতেছি না, যতক্ষণ ও SMS থেকে বের হবে না ততক্ষণ মানে আমি SMS করতে, আমার খাওয়া দাওয়া সবকিছু। তবে এর মধ্যে একটা কথা আছে ভাইয়া, SMS-টা কেমন করতাম মানে এটা শুনলে অবাক হয়ে যাবেন। কেমন করতেন? আমি একজনকে সঙ্গে নিয়ে SMS করতাম, আমি SMS করতে পাইতাম না। ও, আপনি লিখতে পারতেন না? মানে কারো হেল্প নিয়ে আপনি লিখতেন? হ্যাঁ হ্যাঁ, হেল্প নিয়ে আমি লিখতাম। আমি মানে এমনি বুঝতাম, ছোটখাটো SMS গুলা পড়তে পারতাম, মনে রাখতে পারতাম না। বড় SMS দিলে মনে রাখতে পারতাম না। আর আমি তো লেখাপড়া করিনি আসলে। মাহবুব, আমার একটা ছোট ভাই আছে, রিয়াদ, মাহিগঞ্জের বাসা। মাহবুব গান করে, খুব সুন্দর কণ্ঠ, গান করে ও। তো SMS করতো, রাতের বেলা আসতো সন্ধ্যার পর, তখন থেকে রাত 1:30-2টা পর্যন্ত SMS করতো ওরা। ওদের চা নাস্তা যা কিছু লাগতো সব আমি খাওয়াইতাম। এমনকি মাহবুব যখন বাসায় যাইতো তখন রিক্সা ভাড়াটা আমি দিতাম, প্রত্যেক দিনই আমি দিতাম। শুধু SMS লেখার জন্য? জি, আমি শর্টকাটে SMS লিখতাম, তুমি কোথায় আছো?
তারপরে আমি বেশি লিখতে পারি না, মানে যতটুকু বুঝি ও আমাকে SMS পাঠায় না, মাকে জিজ্ঞেস করতাম যে এটা কি, যে তুমি কেমন আছো, তাতে আমি বুঝতাম যে হ্যাঁ এইটা আমি যদি পাঠাই ফরওয়ার্ড করে ওইভাবে করে পাঠাইতাম। একসময় এরকম করতে 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 ভালোবাসা যে এরকম একটা ক্ষমতা কখনো বুঝতে পারতাম না যে আমি SMS লিখতে পারবো। আমি নিজেই এমন SMS লেখা শুরু করলাম যে আমার SMS শেষ হয়ে যেত, লেখা শেষ হয়ে যেত, আমার কথা শেষ হইতো না। ওকে, সবাই আমাকে বলতো যে গান লিখতেছিস না কবিতা, SMS কখনো কেউ এত বড় লেখে? আর আমার হাতে এত স্পিড হয়ে গেছে, SMS করতাম, কথা বলতাম রাত জেগে জেগে। তারপর ওর সঙ্গে ওই দোকানে আসতো না, ওই রাস্তার মধ্যেই কিন্তু আমার দেখা কখনই আসতো, আমাকে যথেষ্ট অ্যাভয়েড করতো। ও আমাকে মানে হাত কাটার জন্য জাস্ট আমাকে সময়টা দিত। হ্যাঁ, আর যখন বাসায় একা ভালো লাগতো না এই জন্য SMS করতো। এতে আমার কাজের ক্ষতি হইতো, ব্যবসার ক্ষতি হইতো, সব দিক দিয়ে। ওকে, তো ওর একটা বোন আছে নাম মনি, সে মনিও আমাকে SMS করতো, মানে ও মানে রত্না হয়ে SMS করতো, বুঝতাম না। একদিন জান পাঠাইছিল, আমি SMSটা কখনো ডিলিট করিনি, যখন আমার ইচ্ছে হইতো আমি SMSটা দেখতাম, আমার খুব ভালো লাগতো। ওকে, যে রত্না আমাকে জান বলছে, রেখে দিছিলাম ওই SMS-টাই। এরকম করতে করতে একদিন হঠাৎ করে ওর SMS শেষ হয়ে গেছে। তো আসলে তখন আমার কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন ওকে আমি একটা SMS পাঠাইলাম যে তুমি ফোনটা সাইলেন্ট করো, আমি তোকে ফোন দিচ্ছি, আমার যা বলার আমি তোমাকে বলতেছি, পরে SMS তোমাকে কিনে দেওয়ার পরে তুমি বলিও, এখন যদি তোমার খারাপ লাগে। আমি ওকে ফোন দিলাম, ও ফোন সাইলেন্ট করে আমাকে রিকোয়েস্ট কল দিছে। তখন ওকে আমি এক নিঃশ্বাসে কথা বলতেই থাকি, সব কথা শেষ। তারপর এভাবেই হয়, পরে SMS কিনে দিয়ে আবার কথা বলি। পরে একদিন রাতের বেলা ওর বাবা মা মানে আলু আবাদ করছে গ্রামের বাসায়, নানু বাসার ওইদিকে, তো ওখানে গেছে। তখন ও আমাকে ফোন দিছে রাতের বেলা, দিয়া ওর সঙ্গে আমি কথা বলছি, 3 দিন কথা বলছি, সারা রাত কথা বলছি। মানে এত ভালো লাগছে আমার বলার মতো না। 99 টাকা কিন্তু 300 মিনিট আমি কিনতাম, সারা রাত কথা বলতাম। সকাল হয়ে যেত, দাদি বকাবকি করতো যে এত কিসের কথা, হ্যান ত্যান, বয়স্ক মানুষ তো একটু ঝাড়ি মারিয়া থামাই দিত। তারপর এভাবে কথা চলে, যখন ওর বাবা মা আসে তখন আমাদের কথা বন্ধ হয়ে যায়, আর তখন ভালো লাগে না। পরে SMS করতে আমার মোটেও ভালো লাগে না। ওকে ফোন দিলাম, ওকে বললাম ফোনটা সাইলেন্ট করো, আমি তুমি কিছু কথা বলবো, তুমি ফোনটা রিসিভ করে জাস্ট শুধু শুনবা। তখন সাইলেন্ট করছে, আমাকে SMS করলো যে ফোন দিতে পারো। আমি ওকে ফোন দিলাম, দিয়ে একে বললাম যে নিঃশ্বাস, হচ্ছে আমি নিচ্ছি, শ্বাস আমি ছাড়তেছি। সো মানুষের কানে কানে কথা বলে, এটা কি বুঝতে পারো? তুমি যখন চাইতে থাকবা কানে কানে কথা বলতেছি, তুমি কথা কি শুনতে পারো? কখনোই শুনতে পারো না। ঠিক তুমি আমার সঙ্গে কথা বলবা, মনে করো কানে কানে কথা বলতেছো, তো আসলে তোমার নিঃ দিয়ে তোমাকে কথা বলা যাবে না, যেটা তুমি নিচ্ছ, তোমাকে শ্বাস দিয়ে কথা বলতে হবে। তোমাকে কথা এখন বলতে হবে না, আমি তোমাকে শিখাচ্ছি, তারপরে তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাকে ফোন দাও। তখন আমি বললাম যে এভাবে কথা বলবা, হ্যালো, ওকে, তুমি কোথায় আছো, কি অবস্থা? তখন তুমি একটা জিনিস ট্রাই করে দেখবা, তুমি কাউকে নিয়ে দেখবা যে তোমার পাশ থেকে শুনতে পারবে না। এটা ওকে শেখালেন আপনি? জি। ওকে। তখন আমি বললাম যে আমি এখন ফোনটা রাখলাম, তোমার সময় দিলাম 5 মিনিট, তুমি ডেসিনের সামনে যাই এভাবে ঘুরে দেখো, যে মনে করো তুমি রত্না, ডেসিনে যে আছে সে আর একজন, তাহলে তুমি বুঝতে পারবা। ও 5 মিনিট পর আমাকে ফোন দেয়। তখন এইভাবে করে শুরু হয়ে গেল আমাদের প্রায় 8 মাস থেকে আমি ওর সঙ্গে কথা বলি। মানে এমন অবস্থা, আমার ঘুম নেই, আমি ছেলে মানে আমি যে ঘুমাবো দিনের বেলা ঘুমাই। তখন কথা বলতে বলতে তো কথা তো শেষ হয়ে যায়, একটা দিনটা একই কথা বলতে হয়, তুমি কালকে কখন আসবা, তোমার কি কালকে প্রাইভেট আছে, এরকম কথা আমাকেও জিজ্ঞাসা করতো, এভাবে চলতো। আর কি বলবো, তবে টুকুটিকি ঝগড়া লাগে, আমাকে বলে ভালোবাসার ভিতরে যদি কোনো ঝগড়া না থাকে সে ভালোবাসার কোনো গভীরতা আসে না। এটাও আপনাকে বলে? জি, যে টক ঝাল মিষ্টি থাকতে হয়। তুমি সবসময় মিষ্টি মিষ্টি কথা বলো, আদর করবা, এটা করবা, আমাকে এটা কিনিয়ে দিবা, ওটা কিনিয়ে দিবা, এভাবে আদর করবা, এভাবে রাখবা। এই কথাগুলো শুনতে শুনতে আমার ভালো লাগে না। আর তোমার ভালোবাসাগুলো এখন আমার কাছে তিতা মনে হয়। আমার সঙ্গে রাগ করবা, আমি কথা বলতে একটা ভুল কথা বলছি, আমাকে গালি দিবা, আমি একটা ভুল কাজ করছি, আমাকে থাপড় মারবা। এটা করলে তোমার প্রতি আমার ভালোবাসাটা বাড়বে। কিন্তু তুমি প্রতিনিয়ত শুধু আমাকে আদরই করতে চাও, আমাকে বিয়েই করতে চাও,
আমাকে এটা কিনে দিতে চাও, ওটা কিনে দিবা বিয়ের পরে, এগুলো কথা শুনতে আর আমার ভালো লাগে না। আচ্ছা, একটা মেয়ে যদি এই কথাগুলো বলে ভাইয়া, মেয়েটাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছা করে না? ঠিক আছে, আপনার জায়গা থেকে সেটাই মনে হয়েছে। হ্যাঁ, ওকে। তো কথাগুলো শোনা খুব ভালো লাগে। তো আসলে আমি তারপরে ঝগড়া করতে পারি না। তো কালী পূজায় তার এক বান্ধবী আমার দোকানে আসছে, তার বান্ধবী মিনা আসি বলতেছে, ভাইয়া এটা রত্নার নাম্বারে ফোন দেন তো। কেন? আমরা ঘুরতে যাব, মন্দিরে ঘুরতে যাব। ওর বান্ধবী হিন্দু আছে তো তাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি যখন ফোন দিছি তখন নাম্বারটার মধ্যে কিন্তু সেভ করা ছিল রিপন GF। হ্যাঁ, ওর বান্ধবীরা কিন্তু কেউ জানতো না যে ওর সঙ্গে আমার সম্পর্ক, মানে সবাইকে বলতো আমার ধারণা যে ও আমার বড় ভাইয়ের চোখে দেখে, যেহেতু ওর আম্মার সঙ্গে আমি আন্টি বলি, তো আমার ধারণা এইটাই। তো দোকানে যখন ও আসলো, আসার পরে ওকে বলছে যে তোদের নাম্বার GF দিয়ে সেভ করা। ওকে। এই কথাটা বলছে দেখি ও আমার সঙ্গে খুব ওদের সামনে বাজে আচরণ করলো। তো আমি বললাম যে কেন, তুমি আর গার্লফ্রেন্ড, তোমার নাম্বার আমি GF দিয়ে সেভ না করবো না তো কি দিয়ে সেভ করবো বলো তো? তখন আমাকে বলতেছে না, তখন আমাকে বলতেছে আপনি করে ওদের সামনে, কেন আপনি সেভ করবেন এই নাম দিয়ে? তখন আমি বললাম যে ঠিক আছে, এই ফোনটা নিয়েই তো তোমার সমস্যা তাই না, এই ফোনটা নিয়ে তো। তখন এই ফোনটা ঢিল মারি, আমাদের টিউবলাইট ছিল ওখানে 3টা টিউবলাইট ভেঙে যায়, ফোনটা ঢিল মারি, ফোনটা ভেঙে যায়। একটা নোকিয়া ফোন, একটা ট্যাব, একটা স্যামসাং গ্যালাক্সি। আর ট্যাবটা ছিল কাস্টমারের, আর নোকিয়াটা ছিল কাস্টমারের, আর স্যামসাং সেটটা ছিল আমার। আমি 3টা সেটে ওখানে একদম গুঁড়া করে ফেলি। আমি ওগুলা জরিমানাও দিছি। তো তারপর ওখান থেকে চলে যায়, আমার খুব খারাপ লাগে। তারপরে আবার যখন ওর সঙ্গে আমি কথা বলি, তারপরে আমরা আবার ঠিক হই। মানে ও কিন্তু আমাকে ঠিক করতে পারে, কিন্তু বান্ধবীদের সামনে যখন আসে তখন কিন্তু কাউকে বুঝতে দেয় না যে ওর সঙ্গে আমার সম্পর্কটা, কাউকে বুঝতে দিতে চায় না। কারণ আসলে কি, ওর সঙ্গে ও ভাবে যে আমার কখনোই যায় না। ও একটা জিনিস জানে যে ওকে আমি খুব ভালোবাসি, এই কারণে ও আমাকে ফোনেই ওভাবে কথা বলে, কিন্তু সামনাসামনি কখনোই না। তো তারপর পূজার পর ওখানে আমাদের একটা মেলা বসে। তো আমার রায়হান ফ্রেন্ড, রায়হান আমি ও প্রাইভেটে আসছিল, প্রাইভেট থেকে ওখানে মেলাতে গেছিল। আমি ব্যান্ড কিনে দেই, তো আমাকে বললো, আমি বললাম যে নাও ব্যান্ডটা ভালোই লাগতো, হাতে লাড়াচাড়া করতেছে, আমি নিয়ে দিলাম। চরকিতে ঘুরলাম, চরকিতে যখন ঘুরতেছি তখন ওর ছাড় আসছে, ওখানে নাম হলো সাজিদ ভাইয়া আসছে। তখন আমি কিন্তু সাজিদ ভাইয়াকে এমনিতে চিনি, আমি জানি না যে ওর ছাড়। তখন ও আমাকে বলতেছে, মানে প্রাইভেট স্যার, তখন ও বলতেছে নামিয়ে চলে যাচ্ছে। তখন আমার খুব খারাপ লাগছে যে কোনো কথা নাই বার্তা নাই, আমি চলে যাই, আমি কোনো ফাউল করলাম। তখন ওর পিছনে আমি গেলাম, যাওয়ার পর দেখি 4-5টা ছেলে মিলে ও কথা বলতেছে। এখন আমি দাঁড়াইছি, ও আমাকে দেখতেছি না, কোনোভাবে দেখতেছি না। আমি বলতেছি এই আমার সঙ্গে কথা বলতেছ না কেন? রত্নাকে বলতেছেন? জি। তখন ওর বান্ধবী আমাকে সাইড থেকে বলতেছে যে ওর এলাকার ছেড়ে পেলে আছে তো তাই। আমি বললাম যে আমাকে তো একটা বলতে পারতো, সাইড হয়ে ইশারা দিয়ে তো বলতে পারতো। আমি কেন ওভাবে ওর সঙ্গে কথা বলছি ওখানে ওই ছেলেগুলোর সামনে? এই কারণে ও সোজাই গেল। পরে যখন অটোর মধ্যে উঠছে, আমার হাত টানি ধরছি রাস্তার মধ্যে, কেন ধরছি আরো রাগ। পরে অটোর মধ্যে উঠে বাসায় যাচ্ছে, আমি ওই অটোর মধ্যে উঠছি, উঠে ওকে বলতেছি যে প্লিজ কথা বলো। আমাকে বলতেছে যে না, আপনার সঙ্গে কোনো কথা নাই, আপনি আমার সঙ্গে কোনোদিন কথা বলবেন না, কোনোদিনই না, আমার সামনে আসবেন না। তখন মানে আমার মাথাটা না ঠিক ছিল না, আমি সঙ্গে সঙ্গে আমার পায়ে হাত দিছি। আমি কিন্তু কোনো ফাউল করিনি। পায়ে হাত দিয়েছে? হ্যাঁ, আমি অটোর মধ্যে। ওকে, বিরতির সময় যেহেতু হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে আবারও এখান থেকে শুনছি। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, চিটাগংয়ে আসছি আমি, আরজি কিবরিয়া এবং ডরের রাব্বি রেজা ভাই। তো আপনাদের জন্য যেটা বলবো যে চিটাগংয়ে বেসিক্যালি আমাদের যেই ট্রেনিং ইনস্টিটিউট স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, সেটা ডে লং একটি ওয়ার্কশপ করবে, রেডিও প্রেজেন্টেশন, টেলিভিশন প্রেজেন্টেশন, এবং ওখানে একটা মোটিভেশনাল সেশন থাকবে রেজা ভাইয়ের পক্ষ থেকে, জীবনের সফলতা অর্জনের সহজ উপায় কি সেটার উপরে। এছাড়া ওনার সঙ্গে আপনার পার্সোনালি কথাও বলতে পারবেন। যাই হোক না কেন, আমরা আসছি খুব শীঘ্রই, আমরা আসছি অগাস্টের 11 তারিখে। আপনারা যারা এই সেশনে অংশগ্রহণ করতে চান এবং যারা টিকিট এখন পর্যন্ত সংগ্রহ করেননি, তাদের জন্য বলবো অতি দ্রুত টিকিট সংগ্রহ করবার জন্য। যদি আপনি চট্টগ্রামে বসেই টিকিটটি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে টিকিট পাওয়া যাচ্ছে জামাল খান রোডের বাতিঘর লাইব্রেরিতে। আমি আবারও বলি, জামাল খান রোডের বাতিঘর লাইব্রেরিতে আপনি ওখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে
সকার নাম্বারেও যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারে বিকাশ করেও এখান থেকেও আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। সকার নাম্বারটি হচ্ছে 01738686179। আমি আবারও বলছি 01738686179। এই নাম্বারে বিকাশ করে আপনাকে বলতে হবে আপনি যে নাম্বারটি থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটি, তাহলেই আপনার টিকিটটি বুকিং হয়ে যাবে। আমরা আসছি অগস্ট অর্থাৎ সামনের মাসের 11 তারিখ শুক্রবার। আমাদের সঙ্গে দেখা হবে আমি এবং রাব্বি রেজা ভাই। আর টিকিটের মূল্য হচ্ছে 500 টাকা। এই ট্রেনিং সেশন থেকে যদি কোনো অর্থ অবশিষ্ট থাকে সেটি একটি চ্যারিটি ফান্ডে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে আরো একটি ইনফরমেশন দিতে চাই, সকাতে রেডিও জকি এবং টেলিভিশন প্রোগ্রাম ও নিউজ প্রেজেন্টেশনের উপরে 3rd ব্যাচে ভর্তি চলছে। যারা আমার স্কুল সকাতে এসে অ্যাডমিট হতে চান 3rd ব্যাচে, তারা দ্রুত যোগাযোগ করতে পারেন। ক্লাস শুরু হবে আগামী মাসের 4 তারিখ থেকে। ওকে, সকাতে আমি থাকছি আগামীকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন এখানে এসে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ওকে, আমরা ফিরে আসলাম প্রিয় শ্রোতা। 4 মিনিট পর আরো একবার স্বাগত। কথা না বাড়িয়ে আমরা আমাদের গেস্ট যিনি আছে তার কাছেই ফিরতে চাই। আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য সবচাইতে ভালো পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে চলে যাওয়া, কারণ ওখানে আমার প্রত্যেকটি সোশ্যাল সাইটের লিঙ্ক দেয়া আছে, এমনকি আমার ফেসবুক ব্যক্তিগত আইডিও www.rjkebria.com, দ্যাট ইজ rjkebria.com। এছাড়া আপনারা অনুষ্ঠান ডাউনলোড করতে পারেন আমাদের এবিসি রেডিওর ওয়েবসাইট থেকেও www.abcradio.bd.fm। হ্যাঁ, আমরা যেখানটায় ছিলাম তারপর যখন আমি ওর পায়ে হাত দিয়ে বলতেছি যে দেখো আমি যদি সত্যি কোনো ভুল করে থাকি আমি ক্ষমা করে দাও, কথা বলো। আমি ব্যাগ টানে ধরছি, ও ব্যাগ বলতেছি আমি রাস্তার মধ্যে ফেলাই দেবো। আমি বলছি যে আমি কিন্তু তাহলে এখান থেকে একটা গাড়ি আসলে আমি কিন্তু ঝাঁপ দিব, কিন্তু আবার সে বলছি কোনো কথাই নেই। যখন পায়ে হাত দিয়ে এরকম করতেছি তখন ও আমার হাতটা ঝটকা দিয়ে ও আমার পায়ে হাত দিছে, বলছে আপনি আমাকে ক্ষমা করেন প্লিজ, হ্যাঁ আপনি আমাকে ভুলে যান। যখন ও আমার পায়ে হাত দিচ্ছে আসলে ভুলে যাওয়ার কথাটা আমি কষ্ট পাইনি। যাকে আমি এত ভালোবাসি সে আমার পায়ে হাত দিছে, আমি এই কষ্টটা সহ্য করতে পারি। আমি হাত দিয়ে এইভাবে একটা ঘুষি মারছি অটোর বাম্পারে। ওখানে এক আন্টি ছিল, উনি অসুস্থ হয়ে পড়ছিল ওই মানে শব্দটাতে, আর ওই ইয়াটা দেখে সিনকেটটা দেখে উনির অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর আন্টিকে তুলে দেই, আমি ওখান থেকে চলে আসি। আসার পরে আবার আত্মীয়ের সঙ্গে আমার কথা হয়। ও মানে এমন একটা ক্যারেক্টারের মেয়ে যে রাতে আমার সঙ্গে যেভাবে কথা বলে, মানে আমি আমার বউর সঙ্গে কথা বলতেছি যে অনেক মিস করতেছি বউর সঙ্গে যেভাবে কথা বলতে হয় বা রাতে থাকলে যা হয়, মানে সেভাবে মানে বউর সঙ্গে কথা বলতেছি। কিন্তু যখন আবার দেখা হয় ওর আর আমার মধ্যে মনে হয় কোনো সম্পর্কই নাই। তারপর মানে আমার দোকানে আসে রায়হান, মানে আমার ফ্রেন্ডকে বেস্ট অফ বলে ডাকে। ফ্রেন্ডের সঙ্গে ও চুপ করে কথা বলে, মানে ফোনে কথা বলে, এটা কিন্তু আমি জানতাম না। তো আমি যখন দোকানে আসি তখন দেখি রায়হান তুই করে কথা বলে। তখন আমি রায়হানকে বললি তুই মনে হয় কোনো কিছু আমার কাছে লুকাচ্ছিস, তুই আমার খুব কাছের মধ্যে লুকাস না। আমি কিন্তু মানে একটু কেন বুঝতে পারতেছি। 2 দিন পর আবার দেখি ওইটা, তখন আমি পাশের দোকানে গিয়ে আমি ফোন দিছি ওকে ফোন দিয়ে আমি বললাম যে তুমি রায়হানের সঙ্গে কথা বলো। কেন জানি মনে আমার ডাক আসলো, এই কথাটা আমি মুখে আটকাইতে পারলাম না। আমি যখন বললাম তখন কে বলছে, আমি বললাম অবশ্যই তুমি রায়হানের সঙ্গে কথা বলো। ও তখন রাগ হয়ে বলছে হ্যাঁ আমি কথা বলি, তাই তোমার সমস্যা কি? বলি তো আমি সত্যি কথা বলো। বলতেছে হ্যাঁ কথা বলি। আমি রায়হানকে এসে বললাম, রায়হান আমাকে বলতেছে না, আমাকে ঝটকা মারি সরাই দিল, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখি দিল। কয় এত কাছের বন্ধু হয়ে আমাকে অবিশ্বাস করলি তুই? আমি কথা বললি রত্নার সঙ্গে, তুই এটা বলতে পারলি? এত অপমান করলো বলার মতো না। রাতের বেলা আমি যখন রায়হানকে ফোন দিলাম দেখি আমার নাম্বার ব্ল্যাক লিস্টে। আমি খুব কষ্ট পেয়েছি। রায়হান আপনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, যত কিছু আছে সবকিছু আমি ওর সঙ্গে শেয়ার করি। রত্নার বিষয়টা, রত্নার সঙ্গে যে আমার কথাগুলো হয় এটা তো আর কেউ জানে না। একটা মেয়ের যে প্রাপ্ত বয়সে কি হয় না হয় এ টু জেড আমি যেগুলো জানি না, আমার লাইফে শুনিনি, আমি রত্নার কাছেই শিখছি। মানে আমি এতই কথা বলছি যে ঘরে বউয়ের সঙ্গে, আমি কি বলবো ভাইয়া। বুঝতে পেরেছি, ঠিক আছে। হ্যাঁ,
তো এখন আমাকে ও বলতেছে যে এরকম দাঁড়াই থাকিস না, কাজকর্ম মন দিয়া কর, সবকিছু কর, বাদ দে। তাই আমি বললাম যে কেন? কয় তুই রত্নাকে ভুলে যা। আমি কেন যাবো? কয় যা, ও তোকে ভালোবাসে না, চলাফেরায় বুঝিস না তুই, ওই তোকে পাত্তা দেয়। আমি বললাম যে শোন, ওর সঙ্গে যে আমার কথাগুলো হয় এটা কি তুই বুঝিস? এত কথা বলি, সারা রাত কথা বলি, এটা কি বুঝিস? কয় হ্যাঁ, আমার বোঝা শেষ হয়েছে। তখনও আমাকে কি রাগাটায় যে তুই, তোকে আমি একটা কথা বলি, তুই বলবি না। তো আমি বললাম যে হ্যাঁ বল, কি বলবি? তো অনেক রিকোয়েস্ট করে, করার পরে আমাকে বলে যে দেখ আমি কিন্তু রত্নার সঙ্গে কথা বলি, সত্যি এটা। আর রত্না আমাকে বলছে তোকে মোটেও সে পছন্দ করে না, একদম ভালো লাগে না। রত্না শুধু তুই হাত কাটিস, এটা করবি সেইটা করবি, এই কারণে রত্না তোর সঙ্গে কথা বলে। রত্নার ঘুমে চোখ ফাটি যায়, রত্নার মাথা ব্যথা করে। রত্না আমাকে ফোন দিয়ে বলে, আমি তার বড় ভাইয়ের মতো তাকে উপদেশ দেয় যে ফোনটা সাইলেন্ট করিয়া আপনি ঘুমান। আমি বলিস কি? আমি বলে হ্যাঁ। তখন আমাকে বলে একদমই পছন্দ করে না, হাসিবুল নামে একটা ছেলে আছে, তার সঙ্গে তার রিলেশন। এটা আপনাকে কে ইনফরমেশন গুলো দিচ্ছে? এটা দিচ্ছে রায়হান। হ্যাঁ, আর রায়হান আমাকে বলতেছে যে নাম্বারটা আমি, রত্না ফোন দিছিল একদিন দুপুরে, আমাকে ফোন দিছিল দিয়ে কথা বলি আমি। তো তখন আমি ভাবলাম যে আমি কথাগুলো বলি, আর রত্নার চলাফেরা দিকে আমার মনে হয় যে তোকে ও পছন্দ করে না। তখন আমি তার ভিতরে যেভাবে করে ঢুকতে হয় একটা মানুষের ভিতরে, আমি সেভাবে করে ঢুকলাম। তোর সবকিছু শুনতে পারলাম যে তোকে ও পছন্দ করে না। তখন ভাই আমি কি বলবো, শাটার নামে অনেক এত কান্নাকাটি করলাম, মানে দোকানে শাটার নামিয়ে। হ্যাঁ, কান্নাকাটি করার পর রত্নাকে ফোন দিছি, দিয়ে রত্নাকে বললাম যে তুমি রাতকা রাত আমার সঙ্গে এইভাবে কথা বললা, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি কান্না করো আমার জন্য, আর সেই মেয়ে তুমি এতদিন অভিনয় করছো। তখন রত্না আমাকে বলছে হ্যাঁ আমি করছি, এটা সত্যি, রায়ন মেয়ে যেটা বলছে এটা সত্যি, কিন্তু এখন তোমাকে আমি ভালোবাসি। আমি তখন ওকে গালি দিছি, তুই আমার লাইফটা শেষ করে ফেললি, তুই এটা কি করলি বলতো? এখন নতুন করে তুই আমাকে বলতে ভালোবাসি, আমি কিভাবে বিশ্বাস করবো? তারপর বলতে আমাকে বলতেছে না আমি সত্যি ভালোবাসি। অনেক কান্নাকাটি করছে ও, করার পরে বলতেছে যে বিশ্বাস করো রিপোর্ট, আমি তো প্রচন্ড ভালোবাসি, আমি আর হাসিবুলের কাছে যাব না, আমি অন্য ছেলের সঙ্গে কথা বলবো না, কাউকে ভালোবাসতে দেবো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তুমি আমাকে আগের মতো ভালোবাসবা তো? হ্যাঁ আমি বাসি। নতুন করে আবার শুরু করলাম। করার পর আমাকে রায়হান বলে এভাবে হবে না, যা কিছু করতে হয় কর, একটা রিলেশনের ইয়াতে ওকে আটকা, প্রমাণ নেই যে ও তোকে ভালোবাসে। তখন ওকে আমি খুব রিকোয়েস্ট করি, মানে ও কান্না করে ফেলছে যে তুমি ছেলেটা তো এত খারাপ না, তুমি আমাকে এরকম বাজে কথা বলো কেন? না। তারপর আমি বাসায় যাই রাতের বেলা, একদিন যাই রিটার্ন আসি, গেট খুলতে পারি না, টিনের গেট শব্দ করে। যেদিন গেছি রিটার্ন এসে তার কয়েকদিন পর আবার গেছি, তাই গেছি, ওর আব্বু আম্মু ছিল না, আলুয়াবাদ যেখানে করে সেখানে গেছিল। আমি ওকে নিয়ে বিছানাও দিছিলাম, আমি কিচ্ছু করিনি ভাইয়া, জাস্ট শুধু জড়াই ধরছি, কান্না করে ফেলছি। রত্না তুই ভুলে যাবা তো, কখনো ছাড়বালা তো, সারা জীবন এরকম তো বুকের মধ্যে রাখতে চাই, এত প্রচন্ড ভালোবাসি রত্না। আমি শুধু এই কথাটাই বলতে চাই, আর কি বলবো আমি। এইভাবে একে একে 4 দিন গেছি, তার মধ্যে একদিন ওর দাদির কাছে ধরা পড়ছি, আর মাঝখানে 2 দিন গেছিলাম, তারপর থেকে আমি যাই না। এরপরে অনেকে কারোর সঙ্গে রিলেশন করে না ভাইয়া, স্কুলে অনুষ্ঠান, পিকনিকে যাবে, আমাকে বলছে যে আমার পিকনিকে যাইতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই। আমি বলছি আমি টাকা দিব। আমি ওকে একটা ফোন ম্যানেজ করে দিলাম, টাকা দিলাম পিকনিকের। তারপর সকালে যখন বাসে গেছে তখন আমি বাসায় চলে আসছি। ওরা আমার বান্ধবী বলতেছি কি ভাইয়া কোথায় আছেন, কেন? বলতেছে রত্না কিচ্ছু সকালে নাস্তা খাইনি, নাস্তা খাবে। আমি হোটেলে যেয়ে ডিম নিছি অনেকগুলা, এক ব্যাগের টুকরা নিয়ে গিয়ে দিলাম। সে ভেবে কি করছে জানেন, ওই যে বিয়ার মধ্যে যে বাবু ছেলেটার সঙ্গে ঝামেলা হইল না, সেই ছেলের বাসা আমাদের রংপুর থেকে 30 কিলোমিটার দূরে, আর ওখান থেকে 20 কিলোমিটার দূরে আবার পিকনিকে গেছে 50 কিলোমিটার। সেখান থেকে সেই ছেলেকে ডাকছে ভাইয়া, সেই ছেলেকে নিয়ে সেখানে ঘুরছে, সেখানে অনেক কিছু। স্যার ম্যাডাম, আপনি জানলেন কিভাবে এগুলো? আমাকে সব ওর বান্ধবী বলছে, ওর বান্ধবীরা আমার কষ্টটা বুঝতে পারে। ভাই আমি রাতের বেলা কাঁদছি, আমি চিৎকার করে কান্না করে ফেলছি। তখন আমার মা আসি আমাকে বলতেছে যে কি হয়েছে, এগুলো বাতার ব্যথা, প্রচন্ড বাতার ব্যথা। আবার 21শে ফেব্রুয়ারিতে স্কুলে অনুষ্ঠান হইলো নৃত্য, হ্যাঁ, আমি তাকে নিয়ে পার্লারে গেলাম, পার্লারে সাজাইলাম, স্কুলের সামনে নিয়ে গিয়ে দিলাম। তো আমার ফোনটা ওকে আমি দিয়ে বললাম যে তুমি ভিডিও করবা, তোমার কিছু পিক তুলে রাখবা, আমি এগুলো দেখবো, আমি এত মেয়ের সামনে যাইতে পারবো না, আমার লজ্জা করে। আমার ফোনটা আমি ওকে দিলাম, তারপর ওর ফোনটা আমি নিচ্ছিও, আমাকে দিচ্ছে না, ওখানে ডিলেট করতেছে। কিন্তু তারা 20 তারিখ রাতের বেলা এত কান্না করছে, কাঁদতে কাঁদতে হিসকি তুলে ফেলছে। কি জন্য? ওকে আমি বলছি যে তুমি অন্য ছেলের সঙ্গে কথা বলো,
ও সেটা ভুল প্রমাণ করার জন্য কান্নাকাটি করেছে। আচ্ছা, ও বলতেছে না আমি কথা বলি না, আমি কারোর সঙ্গে কথা বলি না, আমি শুধু তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম মায়ের কসম। 3 থেকে 4 ঘন্টা কাঁদলো, লাস্টে বুঝালাম হয়েছে আর কাঁদিও না, বিশ্বাস করলাম। ভাই 20 তারিখ রাতে যে মেয়েটা এত কিছু কাঁদলো, 21 তারিখ সকালে যখন আমি ফোনটা নিয়ে আমাকে দেয় না, আমি জোর করে কেড়ে নিলাম, ইনকামিংটা ডিলিট করে ফেলছে, কিন্তু ওর যে SMS গুলা সেগুলা ভাইয়া আছে। ফোনটা নিয়ে এই দোকানের দিকে আসি দেখি ভাইয়া ফোনের মধ্যে আচার খাইছে, বাবু সোনা, মানে এত বাজে কথা ভাইয়া। কার সাথে? 4টা ছেলের নাম্বার বেশি, তার মধ্যে 3টার সঙ্গে কথা বলে। ভাইয়া আমি কি বলবো ভাইয়া, কারণ কাকে ভালোবাসলাম, এত ভালোবাসলাম, যেটা বলে আমি সেটাই শুনি, সবসময় ওকে আমি স্যাক্রিফাইস করি। ভাইয়া আমি ছেলেগুলোকে ফোন দিছি, দিয়ে দেখা করছি ভাইয়া একটা ছেলের সঙ্গে, তারপর হাসিবুলের সঙ্গে রিলেশন করে, হাসিবুলের সঙ্গেও আছে। আমার দোকানে বিকালে আসছে বান্ধবীরা সহ, আসে বলতেছে তোমার ফোনটা আজকে আমি নিয়ে যাই, হ্যাঁ কালকে দিব। তখন আমি বললাম যে এখানে বসো। সে তো আমাকে ভালোই বাসেন না, ভালোবাসলে অধিকার থাকে যে আমি তাকে 2টা চড়া কথা বলবো। সে কালকে রাতে কান্না করছে, আজকে রাতে এগুলো ডকুমেন্টস পাইলাম যে অন্য ছেলের সঙ্গে রিলেশন করে। পরে যখন সে ফোনটা চাইলো যে তুমি ফোনটা দাও, আমার ফোনটা লাগবে আজকে, কালকে নিয়ে। আমি বললাম যে বসো কথা আছে। তখন বান্ধবীদেরকে বললাম যে তোমরা একটু অটোতে যাও, রত্না যাচ্ছে। তখন সবাই গেছে। তখন আমি বললাম যে তুই এখান থেকে যা, তুই কোনো দিন আসবি না, কিন্তু আমার মুখ কোনোদিন আর দেখতে পারবি না। তুই এত খারাপ কেন রে? কালকে রাতে কান্না করে তুই যে বললি তুই কারোর সঙ্গে কথা বলিস না, ফোনে দেখালি, এগুলো কি? তুই আমাকে জান বলিস, কি লেখে JN জান, তুই আমাকে ধমক মারি জান বলিস, আর অন্য ছেলেকে কি বলছিস JN জান। কত সুন্দর ভাবে, তাই না? কোনোদিন তো আমাকে এরকম ভাবে জানো বলিস নি। খুব হার্ড হয়ে গেছি ভাইয়া, খুব, মানে ওর প্রতি যে ভালোবাসা, মানে এতটাই ঘেন্না। তারপরে যে আমি ওকে একটা থাপড় মারবো সেই ক্ষমতাটা আমার নাই, কারণ ওকে আমি ভালোবাসি। তখনও ভালোবাসে না, পাগলের মতো ভালোবাসে। হ্যাঁ, কিন্তু ভাইয়া 2 ঘন্টা ও আবার পায়ে পড়ি কান্না করছে বাজারের মধ্যে। আবার এত খারাপ লাগছে আমি বুঝাইতে পারবো না। শুধু হার্ড হয়েছি কেন জানেন অতটা, যে আজকে আবার সুযোগ, যাকে আমি এত ভালোবাসি সে যে এখান থেকে যাওয়ার পরে আবার ভুল করবে না এর কোনো মানে নেই। আমি ওকে বলছি যে তুই যদি এখান থেকে যাস আমাকে কোনোদিন পাবি না, আর যদি আমি যেখানে যাব সেখানে যদি যাস তাহলে তুই আমাকে পাবি। তার মানে আমাকে বিয়ে করতে হবে, পারবি? আমি তাছাড়া তোকে বিশ্বাস করি না। তো আমার খুব রিকোয়েস্ট করছে, আমি তো খুব ভালোবাসি, আমি ওদের সাথে বাধ্যতামূলক কথা বলতাম। শুধু আশরাফুল আঙ্কেলের কারণে, ওই হাসিবুলের আঙ্কেল হচ্ছে আশরাফুল, ওদের বাসায় যাতায়াত করে, আর আশরাফুল আঙ্কেল ভাতিজা বউ হিসাবে ওকে খুবই পছন্দ করে। সমস্যাটা হচ্ছে এইখানে, এই জন্য বলে আমি যদি হাসিবুলকে SMS না করতাম তাহলে আশরাফুল আঙ্কেল বুঝতে পারতো যে আমি তোমার সঙ্গে রিলেশন করি, এই জন্য হাসিবুলকে SMS করতাম। কি বলবো, 2টা ঘন্টা যখন কান্না করলো আমি তাও করলাম না। যখন এক সময় আমি শান্ত হইলাম, চোখের পানি বুঝতে ধরলাম, ও চোখের পাপড়ি খুলে পড়ে গেছে, যে মেকআপ করছিল তার মধ্যে চোখের পাপড়ি লাগেছিল, কাঁদতে কাঁদতে খুলে পড়ে গেছিল। আবার তারপর বুঝতে দিলি এটা লোভ ছিল যে যদি বিয়ে করতে পারি আজকের দিনটা। যখন ওর বোন যে বাসায় বলে দিচ্ছে, ছোট বোন ওই যে মণি, ওর মা তো বাসায় ছিল না, মনির মা আর হচ্ছে ওর মনির দুলা ভাই আসিয়া ওকে নিয়ে যায়। আবার তখন আমি ভাবছিল সুইসাইড করবো, ওকে আমি বলছিলাম যে এখান থেকে গেলে তুই আর পাবি না। আমি কিচ্ছু করতে পারিনি, আমি শুধু কি যে করছি যে আজ বাসায় গেলে কি হবে কি হবে, সবাই বাসায় রাগারাগি করতেছে আর ফোন দিও না। 28টা দিন আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এরপরে 28 দিন যোগাযোগ করেন ওর সঙ্গে? না, ও আমার সঙ্গে করেনি ভাইয়া। ও করেন নাকি আপনি করেননি? না, ও করেনি। না করার পিছনে কারণ ছিল, ও যে পিকনিকে গেছিল তার ছবিগুলো আমার কাছে চাইছিল, আমি দিতে গেছিলাম, ওর এলাকার ছেলেদেরাই দিয়েছিলাম। তার 2 দিন পর তো ওর লেখাপড়া নাকি বন্ধ করে দেবে, আর লেখাপড়া করাবে না বাসা থেকে, ওর নানু বাসায় ওকে রাখিয়ে আসবে। তোমার সঙ্গে কখন দেখা হবে না, তুমি আমাকে ছবিগুলো দিয়ে আসবে রিপোর্ট। আমার খুব খারাপ লাগছে যে আমার জন্য একটা বেল লাইফ শেষ। আমি 50 পিস ছবি ওকে ওর বাসার ওখানে বেলালের দিয়ে পাঠাইছি, ও আমাকে লাস্ট SMS সেই দিন করে। তারপর আমি যখন আসলাম তখন আমি বুঝতে পারলাম যে হাসিবুল আমার শত্রু, হাসিবুলের কারণে রত্নাকে পাচ্ছি না। তখন আমি হাসিবুলকে রাতে গিয়ে ধরলাম, ধরে বললাম, তখন ভাবলাম যে বিশ্বাস করবো কিভাবে, তখন আমি মসজিদে নিয়ে গেলাম। তো বললাম যে হাসিবুল তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো তাই না? হ্যাঁ ভাইয়া নামাজ পড়ি। তুমি মসজিদে বসে বলো তো কথাগুলো বলবা না? তখন আমাকে বললো যে না ভাই আমি বলবো না, বলেন।
আমি ভাবতাম যে আমি যদি আমার রিলেশনশিপে কি হয়েছে এগুলো যদি হাসিবুলকে বলি তাহলে হাসিবুল তো ঘেন্না করবে ওকে, তাহলে হাসিবুল নিজের থেকে সরে গেল, কাউকে বলতেও পারলো না। রত্না শুধু আমারই থেকে গেল, কারণ আমার পথের ঘাটায় একটাই ছিল শুধু হাসিবুল, কারণ হাসিবুলের বাসা আর রত্নার বাসা পাশাপাশি। আমি হাসিবুলকে কথাগুলো সব বললাম, বলি যে জীবনে কি ভুলটা করলাম। দোকান থেকে যাওয়ার পরে আমার সঙ্গে রত্নার SMS এ কথা বলছে, যাওয়ার পর ওই সেই দিন রাতে ওকে আমি এগুলো কথা বলতে বলতে আমাকে রত্না একটা SMS করে, আর SMS-টা তখন আমি হাসিবুলকে দেখাই যে এই দেখো ওর সাথে আমার গভীর রিলেশন, ওর রাতে বাসায় ছিলাম, আমি ওকে নিয়ে ঘুরতে গেছিলাম, ওর সাথে অনেক কিছু হয়েছে। ভাই তোমার আল্লাহ দোহাই লাগে বাস বলা, তুমি ওর পিসটা ছাইরা দাও, তুমি কাকে ভালোবাসো ওকে না ভাই। ওরকম অসতী মেয়ের সঙ্গে আমি নাই, সবাই একটা সতী মেয়েই খুঁজে, ও তো অসতী মেয়ে। আমি বললাম ভাই আমার চলবে। ও বাসায় যা ওর আঙ্কেলকে সব বলছে, আর আঙ্কেল যে সব যে ওর বাসায় বলি দিছে, বলি দেওয়ার পর ওর লেখাপড়া টোটালি বন্ধ করে দিছে। ওর আঙ্কেল যা ওর আব্বু আম্মুকে সব কথা বলছে, বলার পর ভাইয়া এমন একটা কাজ করছে ভাইয়া মানুষের দ্বারাই সম্ভব। মেয়েটার হাতে কোরআন শরীফ তুলে দিছে, বলছে উজু করে আয়। আশরাফুল ওর বাবা মা কেউ না, আশরাফুলটা কে? আশরাফুল হচ্ছে হাসিবুলের চাচা, যার সঙ্গে রিলেশন ছিল রত্নার আগে। কোরআন শরীফ দিয়ে বলছে যে তুই আর কোনো দিন বললি বলে সে কথা বলবি না, দেখা করবি না। তখনও বলছে যে হ্যাঁ আমি কোনোদিন কথা বলবো না, দেখা করবো না। ওই ওকে নিয়ে গ্রামের বাসায় চলে গেছে। আমি ভাইয়া পাগলের মতো ছুটছি, আমার ছোট বোনকে দিয়ে ফুল দেওয়াইছি, দিয়ে বলছি যে আমি, আবার বোন বলছে যে আন্টি এবার মালটিপি ভাই আমি একটু কথা বলবো। তখন দিচ্ছে, তারপর আমি সার্টিকেট শুধু কণ্ঠে কথাগুলো শুনি আর কাঁদি। যাকে একটা বছর লাদিকে থাকতে পারি না, শেষ কত দূরে। জীবনে সবচেয়ে ঘেটলা করি যারা নেশা করে। ওকে, আমি এখানে একটা বিরতি নিতে চাই, ছোট একটা বিরতি নিব, 5 মিনিটের বিরতি। প্রিয় শ্রোতা, আশা করছি আমার সঙ্গেই থাকবেন, গল্পের শেষ ভাগটা খুবই গুরুত্বপূর্ণ। ফিরে আসছে 5 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই, তবে তার আগে একেবারে শেষাংশটুকু আমাদের জানা প্রয়োজন। রিপন রয়েছে আমাদের সঙ্গে, সে সুদূর রংপুর থেকে এসছে আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য, নিজ পকেটের পয়সা খরচ করে। মনোযোগ দিয়ে শুনেছি পুরো জীবনের গল্পটাই। চলুন তার কাছে ফিরে যাই। আর এই ফাঁকে আপনাদেরকে আরো একবার বলছি, যারা জীবনের গল্প বলতে এখানে আসতে চান, দেশের যে কোনো প্রান্ত থেকেই হোক না কেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 09613892 আরো একবার বলছি 09613892 আর নিশ্চয়ই জানেন চিটাগং এ আসছি সামনের মাসের 11 তারিখ, দেখা হবে। ওকে, যেখানটা আমরা ছিলাম, রিপন কি হলো তারপরে? আমার বোন ওকে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, তখন আমার বোনকে জিজ্ঞাসা করে তুমি কে? আর বোন বলে আমি মধু। আমার বোনের নাম কিন্তু রিক্তা। আমার বোন বললো তুমি কেমন আছো, তা বলতেছে এটা কি তোমার কথা না অন্য কারো কথা? বলো তুমি যা মনে করো। তখন বুঝতে পারছে যে আমি পাশেই আছি। বলার পরে বলতেছে এখানে সমস্যা আছে, আম্মু আছে, কথা বলা যাবে না, পরে কথা বলবো। তারপর থেকে আর কোনো কন্টাক্ট হয়নি। আমার জীবনে আমি সবচেয়ে যে জিনিসগুলো ঘৃণা করি সেই জিনিসগুলো আমি লাইফে বেছে নিছিলাম। পৃথিবীর সবচেয়ে হেট করি গাঁজাকে। সে গাঁজা আমি ভাই একটা রাত যদি আমি না খাই তাহলে আমার ঘুম আসে না। ও আমাকে ফোন দিল, মানে এত কষ্ট দেয় বলার মতো না ভাইয়া। আমি ওই মেয়ের জন্য বিষ খাইছিলাম ভাইয়া, কি বলবো। বিষও খেলেন আপনি? হ্যাঁ, একটা কারণেই বিষ খাইছিলাম। না, আমি তো বুঝতে পারছি না যে আপনাদের তো মোটামুটি জানাশোনা হয়ে গেল পুরো বিষয়টা নিয়ে, যে ও অন্য ছেলের সঙ্গে এই ধরনের ফ্লার্ট করে যাচ্ছে, আপনার সঙ্গে এক ধরনের সম্পর্ক রাখছে, ওদের পরিবারের মধ্যে এটা জানাশোনা হয়ে গেল, ও লেখাপড়া অফ করে দিল আপনাদের এই বিষয়টা নিয়ে, তারপরে বিষ খাওয়ার প্রসঙ্গটা কেন আসলো? না এটা আসলে মাঝখানে আমার হয়েছিল, আসলে কথাটা মিলাইতে পারিনি। এর আগে আপনি করেছেন এই কাজটা? জি, আপনি হাতে কাটাও দেখাচ্ছিলেন আমাকে, প্রচুর আপনার হাত কাটা রয়েছে, প্রচুর হাত, এবং সেগুলো মোবাইলে ছবি তুলেও রেখেছেন আপনি বিরতির মাঝখানে এগুলো দেখাচ্ছিলেন। জি। শেষমেশ কি দাঁড়িয়েছে আপনাদের সম্পর্কটা? আসলে ও আমাকে 16 রমজানে ওর বান্ধবীটা রিলেশন করে, তো তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছে। তা ওখানে মিট করবে ওরা, যেখানে প্রাইভেট পড়ে সেখানে, তো সেখানে ডাকছে, তার বয়ফ্রেন্ড ডাকছে ওর বান্ধবীকে, তো ওখানে ও যাবে।
তোর ওর বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমি বলছি ওখানে যদি রত্না যায় আমিও যাব। তো ও আমাকে বলছে না তুমি এখানে আসবে না, তুমি যদি আসো তাহলে কোনোদিন তোমার দিকেই তাকাবো না। তো আমি কিন্তু যাইনি। ও ওখানে নাকি বলছে যে আমি এই যে সাদা কাগজে সই দিলাম, আমি ওই ছেলের সঙ্গে জীবনে কথা বলবো না, আমার কথা বলছে। এখন কি নিয়ে কথাগুলো বলছে আসলে আমি বলতে পারলাম না। 2 ঘন্টা ওখানে অনেক তর্কাতর্কি হয়েছে, আমাকেও নিয়ে হয়েছে, কারণ ওর বান্ধবীকেও আমি গিফট দিয়েছিলাম। আমি জানতে চাচ্ছি যে লাস্ট মেশ আপনাদের শেষমেশ অবস্থা কি দাঁড়ালো? এই ঘটনার পরেও কি আপনাদের সম্পর্ক জোড়া লেগেছিল? জি, মানে সম্পর্কটা কেমন জোড়া লেগেছে, আমি যখন ওকে রাস্তার মধ্যে ব্রেক করে কথা বলি তখন ও আমাকে বলে যে আপনার সঙ্গে কোনো কথা নেই, এটা হচ্ছে 16 রমজানের কথা। আমাকে বলতেছে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, আপনি আমার সঙ্গে কোনোদিন কথা বলবেন না। তখন আমি বললাম যে ঠিক আছে, রোজা রাখছিলাম, রোজাটা রাখতে পারলাম না। পরে আমি এসে রাস্তার মধ্যে একটা দোকান ছিল, দোকানের মধ্যে একটা ব্লেড নিলাম। নেওয়ার পর যখন ও যাচ্ছিল তখন একটা মাটির রাস্তায় নেমে গেছে, ওদিক দিয়ে যাচ্ছে। তখন আমি এই যে ছবিটা আপনাকে দেখাইলাম, এখানে আমার সেলাই দিতে এসেছিল, 4টা সেলাই পড়তো, আমি সেলাই আসলে দেইনি, ওভাবেই রাখছিলাম। তো আমি ওখানে গিয়ে দাঁড়া হইলাম, ও যাচ্ছে। তখন আমি বললাম যে আসলে কি ভুলে যাইতে বলো? দিলে হ্যাঁ। তখন আমি হাতের মধ্যে টান দিয়ে ভাবছিলাম আমি গলার মধ্যেও টান দিব। যখন আমি হাতের মধ্যে টানটা দিছি তখন ওনার দৌড় দিছে, ধান খাট না পাট খেত ওইদিকে দৌড় দিছে। তখন আমি এইভাবে হাত চিপাই ধরে বলতেছি আমার সাদা মাংস বের হয়ে গেছে, একদম ভিতরে চর্বিটা এটা বের হয়ে গেছে, আর আমার প্রচন্ড ব্লাড বের হচ্ছে। তখন আমি ওকে বললাম যে তোমার কাছে কিছু থাকলে আমাকে দাও। আমি বুঝতেছি আমার মনে হয় রক কেটে গেছে। আমি বলছি তোমার কাছে কিছু থাকলে আমাকে দাও না। আমি দৌড় দিল। তখন ওর আন্টি সঙ্গে ছিল, আন্টিকে বলতেছে এই আন্টি দাঁড়া, আমি তোর সঙ্গে যাবো, আন্টি তারা বলে রাস্তায় গেল। তখন আমি সামনে যা বলতেছি যে আন্টি আপনার কাছে যদি কিছু থাকে আমাকে দেন না আন্টি। আবার ধর করে ব্লাড বের হচ্ছে। তখন উনি আমাকে একটা লাল একটা কাপড় ছিল, কাপড়টা বের করে দিল। ও আমাকে টিস্যু বের করে দিচ্ছে, আমি তখন ওর টিস্যুটা নেইনি। পরে চলে আসলাম সকাল 10টা 18 মিনিটের ঘটনা। আমি 3টার দিকে পরে ওয়াশ করে দিয়েছি, ডাক্তার বলছিল যে সেলাই করতে, তখন রক্তটা একদম শুকাই গেছে, করিনি। তারপরে ওর সঙ্গে আমার কন্টাক্ট হতো। ওর আসলে একটা কি নেশা, আমার সঙ্গে যে কথা বলা এটা নেশা, কিন্তু আমাকে মোটেও ভালোবাসে না। বিশ্বাস করেন আপনি বুঝতেন আপনি কেন যেতেন? কি করবো, আমি ওকে এত ভালোবাসি। কি করবেন সেই প্রসঙ্গের জন্যই আপনাকে এত দূর থেকে কষ্ট করে রংপুর থেকে আপনাকে এই ধরনের স্টোরি আমি সাধারণত হ্যালো 8920 তে প্রচার করি না, তারপরও আমি নিয়ে এসেছি রংপুর থেকে কষ্ট করে, এবং আমি এই গল্পটা প্রচার করেছি কারণ আমার কিছু কথা আছে বলার আছে। সে কারণেই ইটস আ ভেরি সেন্টিমেন্টাল লাভ। আমি সে কথাগুলো বলার আগে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এখন মানে আমি জানতে চাচ্ছি সম্পর্কটা কি এখনো এরকম টালমাটাল অবস্থার মধ্যে আছে না, কিন্তু সম্পর্কটা এখন সম্পর্কটা নাই? ব্রেকআপ কবে করেছেন? ব্রেকআপ আসলে রবিবারেই, গত রবিবারে। তার মানে এটা আসলে টালমাটাল অবস্থার মধ্যে আছে। আমি একটা জিনিস আপনাকে বোঝাতে পারবো না, কারণ শুধু আপনি না, আমি আমার লিসনারদের সবাইকে বলবো যে আমরা যখন এই ধরনের ইমোশনাল এক ধরনের ম্যাডনেসের মধ্যে থাকি তখন আমরা আসলে বুঝি না আমরা কি করছি। নিজের শরীরের উপর অত্যাচার করা থেকে শুরু করে অনেক ধরনের কাজ আমরা করতে থাকি। এটা এক ধরনের ফিলিংস ডিসঅর্ডার ছাড়া কিছুই না। প্রেমে পড়ে হাত কাটা, রক্ত দিয়ে চিঠি লেখা, এবং যেটা আমি আসলে বলতেও চাই না যে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ কাটা, এগুলো আমাদের একেবারে সামাজিকতার একটা অংশ হয়ে গেছে। যারা এই হাতগুলো কাটেন তারা মানসিকভাবে অসুস্থ। তাদেরকে আপনারা মানসিকভাবে অসুস্থ, এটা খুব সুন্দর টার্ম। আঞ্চলিক বা একেবারে লোকাল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে সেটা হচ্ছে তারা পাগল। এবং যেই সেন্টিমেন্টসটা ওই সময়টাতে থাকে যে হাত কাটলে হাত কেটে অপরপক্ষকে ব্ল্যাকমেইল করা, লাইক গার্লফ্রেন্ডকে ব্ল্যাকমেইল করা বা বয়ফ্রেন্ডকে ব্ল্যাকমেইল করা। আমি হাত কাটলাম মানে হচ্ছে তুমি যে কাজটা করলা না সেটার জন্য আমি নিজের উপর অত্যাচার করলাম, এরপরে তুমি যদি করো তাহলে আমি আরো বেশি করে কাটবো। এবং এগুলো হলে ধরে নিতে হবে যে ওই মানুষের মধ্যে ধীরে ধীরে আরো বড় রকমের ডিসঅর্ডার হতে পারে, তাকে ভালো ট্রিটমেন্ট করা উচিত। এখন আমি এই কথা বলে দিলাম বলার জন্যই, ট্রিটমেন্ট করা বাংলাদেশের জায়গাটা থেকে জ্বরের ট্রিটমেন্ট করা, অসুখের ট্রিটমেন্ট করা যতটা ইজি, মানসিক রোগের ট্রিটমেন্ট করাটা ততটা ইজি না। কজ মানসিক রোগ যে একটা রোগ এটা আমরা মানতেই চাই না। আর প্রথম কথা হচ্ছে এটা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানসিক ডাক্তার যদি কেউ থাকেন তাহলে তার যে একটা ভ্যালু আছে, তার যে কাউন্সিলিং এর ভ্যালু আছে, বা সে যে আসলে প্রপার ট্রিটমেন্ট দিবে সেই জায়গাটাও বাংলাদেশে ততটা ডেভেলপড হয়নি। বিশেষ করে এই টিনেজ সময়টাতে অনেক ধরনের কাউন্সিলিং এর প্রয়োজন হয় ফ্যামিলি থেকে, যেটা আমরা অনেক সময় মিট আপ করতে পারি না। এই ছেলেটির ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অতি দরিদ্র অবস্থার মধ্যে তার বড় হওয়া। সিচুয়েশনালি সে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, এবং মেয়েটাকে ভালোবাসার পরে যেটা হয়েছে যে মেয়েটার প্রতি সে মারাত্মক রকম ভাবে দুর্বল হয়ে গেছে। টু বি অনেস্ট, একটা মানুষের দিকে যখন একটা মানুষ দুর্বল হয়ে যায়
তারপরে ওই মানুষটা কোনো অপরাধ করলেও বারবার তার দিকে মানুষ ফিরে আসে। একটা সময় হয়তো বা শক্ত হয়ে যায়। ওর ক্ষেত্রে যেটা হয়েছে, ও বারবার ফিরে গেছে। আর ওই মেয়েটার ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা যে আসলে ওকেও লাভ না করে চিট করেছে সেটা বলাটা খুব মুশকিল। কারণ এরকম সম্পর্ক আমরা বহু দেখেছি যে একটা সম্পর্কের মধ্যে আছে, তারপর অন্য ছেলের সঙ্গে কথা বলে, কিন্তু ভালো আসলে এই ছেলেটাকেই বাসে। ও 4টা ছেলেকে লাভ করে, এটা বলাটা কিন্তু খুব মুশকিল। কিন্তু এটা ঠিক যে 4 জনকে সময় দিলেও যে আসলে সে একজনকেই লাভ করে, বাকি জনগুলোকে জান ময়না সোনা সবকিছু বলছে, অনেক দূর যাচ্ছে, ইভেন এটা ফিজিক্যাল অ্যাফেয়ার পর্যন্ত চলে যায়, কিন্তু সে আসলে লাভ একজনকেই করে। সুতরাং সেই জায়গাটি থেকে রত্নাকে জাজ করাটা খুব ডিফিকাল্ট। সহজ কথা যেটা বলতে চাই, আমরা কিন্তু এই ভাইবার হোয়াটসঅ্যাপের যুগে বসবাস করি। এখানে একজন না বলেছে তো আরো 5 জনকে আমরা খোঁজ করি। সো এই সব কিছু বিবেচনা করে এই সম্পর্কটা আসলেই শেষ পর্যন্ত এটা একটা টেকসই সম্পর্ক না। আজকে এখানে রিপন যে জীবনের গল্পটা এখানে বলল, রিপনের জীবনের গল্পটা বাংলাদেশের অনেক আনাচে কানাচে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে টিনেজারদের জীবনের গল্প, এবং হুবহু মিলে যাবে। বিশেষ করে যারা হাত কাটতে পছন্দ করেন, তাদের সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, সম্পর্ক জিনিসটা অদ্ভুত রকমের একটা ফিলিংস মনের মধ্যে দেয়, যদি সেটা খুব সুন্দরভাবে নার্সার করা যায়। ক্রেজিনেস থাকবে, রাগ থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, সবকিছু থাকবে সম্পর্কের মধ্যে, কিন্তু সেটা ব্যালেন্স হইতে হবে। এখন এইটাকে কেন্দ্র করে যদি আমি আমার শরীরের উপর অত্যাচার করি, এটাকে কেন্দ্র করে যদি আমি পড়াশোনা বন্ধ করি, এটাকে কেন্দ্র করে যদি আমার সামাজিকতা, আমার সম্মান ক্ষুণ্ণ হয়, তাহলে বুঝতে হবে ওই সম্পর্কের মধ্যে এমন কিছু আছে যেটা আপনার ভবিষ্যৎকে অনেকখানি অন্ধকার করে দেবে। সুতরাং ওই সম্পর্ক নিয়ে, বিশেষ করে টিনেজার যারা, তাদের সামনের দিকে এগোনো কোনোভাবেই উচিত হবে না। সুতরাং এমন যেন কিছু না হয় যেটা গণহারে হাত কাটা, স্যাভলন খেয়ে সুইসাইড করতে গেলাম, খুবই হাস্যকর বিষয়। এই যে বিষয়গুলা খুবই ডেঞ্জারাস, এবং এগুলো ক্যারিয়ারটাকে 12টা বাজায়। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যেটা হয় যে বাবা মা পাত্র খুঁজতে থাকে, একটা পাত্রের হাতে বিয়ে দিয়ে দেওয়ার। ছেলেদের ক্ষেত্রে যেটা হয় বাউন্ডেলে হয়ে যায়, ড্রাগের দিকে চলে যায়। মানে ফিউচারটা খুব ইজি, লেখাপড়া শেষ হয়ে গেল, 2 বছর পর 2টা বাচ্চা কাচ্চা, সারা জীবন হাড়ি বাসন এসব নিয়ে থাকো। একটা ছোট ভুলের জন্য কত বড় ভুল ফ্যামিলি থেকে করা হলো, সমাজ থেকে করা হলো, পুরো জীবনটাই শেষ। লাইফটা কিন্তু একবারই, এবং এটা খুবই ভ্যালুয়েবল একটা থিং। বাই গড, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে তার মধ্যে বেস্ট হচ্ছে মানুষ। সেই মানুষ করে আপনাকে দুনিয়াতে পাঠানো হলো, অথচ এই মানুষটার উপরে আপনি নিজে নিজে অত্যাচার করছেন, সুইসাইড করতে যাচ্ছেন, হাত কাটতে যাচ্ছেন, একটা মানুষকে পান নাই বলে জীবন শেষ করে দিচ্ছেন। মানে আপনাকে তো দুনিয়াতে পাঠানো হয়েছে শুধুমাত্র প্রেম করার জন্য, আর এসব করে জীবনটাকে শেষ করার জন্য না। এর বাইরেও তো পুরো জগৎটা আছে। লাস্টে যে কথাটা বলি, আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই, যারা নিজেদের এই ধরনের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছ, তাদেরকে মনে রাখতে হবে তারা নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আসতেছো, এবং এটার রেজাল্ট সবসময় নেগেটিভ। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে ভাইয়া তাহলে বের হব কিভাবে? বের হওয়ার জন্য একটা সহজ সমাধান আছে, সেটা হলো ধৈর্য ধরতে হবে। ভালো বন্ধুদের সাথে মিশো, কোনো শখ থাকলে, হবি থাকলে সেটাতে টাইম পাস করো, ভালো ভালো ছবি দেখো, কোনো কিছুতে মন টন স্থির না হলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রিড আউট করো, আমাকে গেট আউট করো, আমাকে এখান থেকে বের করে নিয়ে আসো। একটা জিনিস 100% কনফার্ম থাকো, তুমি যদি ধৈর্য ধরে 6 মাস থেকে 1 বছর সময় দিতে পারো, তুমি চিন্তাও করতে পারবে না 1 বছর পরে তুমি চিন্তা করবা তুমি নিজে থেকে যে কত পাগলামি করছো জীবনে, এবং তুমি নিজে নিজেই তোমার হাসি পাবে। সময়ের উপরে বিলিফ রাখো, এবং একটা সময় এখান থেকে বের হয়ে আসতে পারবা। আজকে হয়তো ওর মতো প্রান্তিক পর্যায়ের একটা ছেলে যে রংপুর থেকে এসছে, সে আজকে নিজের পয়সা খরচ করে এখানে এসছে, একেবারে প্রান্তিক পর্যায়ের দরিদ্র একটা ছেলে, তাকে নিয়ে আমি বললাম। কিন্তু আমি বিলিভ করি এই ধরনের কেস ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া ও লেভেল স্টুডেন্টদের ক্ষেত্রেও পাওয়া যাবে। সো আমার মনে হয় এখান থেকে বের হয়ে আসা উচিত। ভালো থাকুন সবাই, সবসময় বলি সেফ থাকুন, কারণ আপনি কিন্তু শুধুমাত্র আপনি নিজে না, আপনি সোসাইটির একটা পার্ট, এবং আপনি ফ্যামিলির অন্যতম একটা পার্ট। আপনার পেছনে আপনার বাবা মায়ের অনেক বেশি ইনভেস্ট আছে, সমাজের ইনভেস্ট আছে। সুতরাং নিজের প্রতি যা ইচ্ছে তাই আচরণ করে ফেললেন মানে হচ্ছে এই মানুষগুলোকে আপনি বঞ্চিত করলেন। এবং নিজের জন্য যদি বাঁচতে নাও ইচ্ছে করে, অন্তত সবচেয়ে কাছের মানুষটার কথা ভাবুন। আমার খুব প্রিয় একজন শিক্ষক, যে আমার লাইফের উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমার লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট ফাউন্ডার, তার একটা ছেলেকে সে হারিয়েছে কিছুদিন আগে, সে সুইসাইড করেছে। আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমার স্যার আমাকে বলেছিল যে তুমি ওকে ব্যস্ত রাখার চেষ্টা করো। আমি তখনও গেস করতে পারিনি যে ওর ভিতরে এত বড় মাপের কোনো কিছু দানা বেঁধে আছে। আমি তখনও বিলিভ করতাম। খুব ছোটবেলায় মানুষের কাছে আমি টিউশনে পড়তে যেতাম, খুব ছোট দেখেছি, কোলেও পর্যন্ত নিয়েছি। সেই ছেলে অনেক বড় হয়ে আমার সঙ্গে দেখা করলো, কিছুদিন অফিসে আসলো, আড্ডা দিলাম, একসাথে কথাবার্তা বললাম। কিছুদিন পর ছোট ভাই আমাকে নক করে বলছে, ভাইয়া ও তো সুইসাইড করছে। আমি আকাশ থেকে পড়লাম যে এটা কিভাবে সম্ভব।
এবং জীবনের ভ্যালু বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট। মরে তো আমরা সবাই যাব, কিন্তু আমরা জীবনের উপর যদি এইভাবে কন্টিনিউয়াসলি অত্যাচার করতে থাকি, আমরা সৃষ্টিকর্তার কাছে কি জবাব দেব? তিনি তো আমাদের একটা বিশেষ মেসেজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন না? অনেক ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আগামী বুধবার নতুন কোন অতিথিকে সাথে নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো শুভরাত্রি।